নমস্কার বন্ধুরা, ইগনেস চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমাদের প্রথম পডকাস্ট, ট্রাভেল পডকাস্ট। আমার সাথে এসেছে আমার প্রিয় বন্ধু সমীর কর্মকার। সমীর, দর্শকদেরকে নমস্কার। সমীরের বাড়ি তাহেরপুরে, ও একজন স্কুল শিক্ষক, তার সাথে একজন শিল্পী মানুষ, ভালো গান গায়, ছবি আঁকে, আর ইউটিউবে ওর একটা আর্টের চ্যানেল আছে। তার সাথে গানের ও আর ওর স্ত্রী মিলে একটা গানের চ্যানেল করেছে, সেই চ্যানেলটাও চালায় ওরা। খুব বড় সড়ো চ্যানেল হয়নি, তবু চেষ্টা করে যাচ্ছে ইউটিউবে একটা জায়গা করার। এই কি ওর সম্বন্ধে আর কি বলবো, আমার অনেক দিনের বন্ধু, আমরা একসাথে ইউটিউব জার্নি শুরু করেছিলাম, একসাথে এগিয়ে চলছি। আজকে ওর কাছ থেকে কিছু অভিজ্ঞতা নেব, মানে সম্প্রতিও ঘুরতে গেছিল মিরিক, আর কোথায় কোথায় গেছিলে? ওই শিলিগুড়ি বেস করে মিরিকে গেছিলাম। তারপরে মিরিক, ওদিকে গাজলডোবা, তারপরে গুলমা, এসব টুকটাক বেশ কিছু জায়গা। মানে আসলে মেনলি ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়া না এবারেরটা। আচ্ছা, এবারে আমি শিলিগুড়িতে আমার তিন কাকা থাকেন, তাদের বাড়িতে দীর্ঘদিন যাওয়া হয়নি। মানে প্রায়, মানে আমি ধরতে গেলে প্রায় যখন 12 বছর 13 বছর সেই সময় গেছিলাম, মানে মা বাবার হাত ধরে। আচ্ছা, এবার অতদিন যায় না, কাকুরা প্রায় বলে যে আয়, কি ব্যাপার, বিয়ে থা হয়ে গেছে, 20-22 বছর হয়ে গেল। হ্যাঁ, তা তো হবে, বিয়ে থা হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তাহলে ছেলে তোর বয়সী হয়ে গেল, তুই এখন আসিস না। মানে তুমি এর আগে মানে এর মাঝখানে এমনি দার্জিলিং এর ওদিকে গেছো? না, ওইদিকে তেমন একটা যাওয়া হয় না। তো গিয়ে তো তুমি এনজিবি চিনতেই পারছো, মানে না, পুরো চেঞ্জ হয়ে গেছে। পুরো চেঞ্জ হয়ে গেছে। ওই ব্রিজ যেটা করেছে, যে ট্রলি টেনে নিয়ে যাওয়ার, ওটা মানে আগে ছিল কি ওরকম? না, আগে কিছু ছিল না। আগে যদিও আমি গেছিলাম সম্ভবত বাসে, ছোটবেলায় তো অতটা মনে নেই। বাসে শিলিগুড়ি নেবে, ওখান থেকে আমি রিক্সা করে গেছিলাম। এখন তো পুরো হাল পুরো পাল্টে গেছে। রিক্সা করে, মানে এখন তো রিক্সা নেই ওখানে, টোটো আছে কিছু, আর সবই গাড়ি, টোটো, অটো, এসব। তাই তুমি ওখান থেকে, মানে তোমার শিলিগুড়িতেই ছিল আত্মীয় বাড়ি? হ্যাঁ, ওখানে গেলে ওখানেই ছিলে? ওখানে ছিলাম। আর ঘুরেছো ওখান থেকে মিরিকে গেছো, আর গাজলডোবা, ওর কিছু বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। আমায় ফোন করেছিল, বলছিল যে তন্ময় আর কি আমার ঘুরেছি, কিছু মজাদার অভিজ্ঞতা হয়েছে, আমি একটু শেয়ার করতে চাই সবার সাথে। না, অবশ্যই, চলো একসাথে গল্প করে জানানো যাক। দু একটা ভুতুরে অভিজ্ঞতা হয়েছে, মানে ভুতুরে গল্প, অনেক রকম অনুভূতি, সেগুলো শুনে নেবো ওর কাছ থেকে। তার আগে শুনি যে তোমরা কতদিনের ট্যুর প্ল্যান ছিল, মানে ঘোরার প্ল্যান ছিল? এবার যেহেতু দীর্ঘদিন ওখানে যাওয়া হয় না, তো ওখানে অনেক কাকা থাকে, তিন কাকা থাকে, আরো পিসিরা থাকেন। হ্যাঁ। এবার প্রথমে ভেবেছিলাম যে 1 সপ্তাহের জন্য, ছুটি ছাটা তো পাওয়া যায় না সেভাবে, যে 1 সপ্তাহের জন্য কাজ টাজ ফেলে যাওয়া। মা বললো যে না, 1 সপ্তাহে হবে না, 10 দিন, তাহলে 10 দিন বা 12 দিন। এবার অনেকদিন যাই না বলে, যে রাস্তাটা কিভাবে আমরা সাজাবো সেইভাবে না ভাবতে পেরে ওই টিকিট আগে থেকে কেটে নিয়েছিলাম, যেটা একটু ভুল। ফেরার টিকিট ওই ফেরার টিকিট কাটবো বলে, মানে ট্রেন পাচ্ছিলাম না বলে 15 দিনের একটা স্লট হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি যা বুঝলাম, গিয়ে অভিজ্ঞতা যা হলো, এখন যাতায়াত কমিউনিকেশন অনেক ভালো। মানে এই আগে থেকে, মানে 3 মাস আগে থেকে টিকিট কাটা তেমন কোনো প্রয়োজন নেই, মানে অসম্ভব ভালো। দারুণ বাস, অসাধারণ। আমি সেদিন দেখলাম আপনাদের কলকাতা থেকে একদম এয়ার হোস্টেস মতো আর কি, বাস হোস্টেস, বুঝলে তো? দেখেছো ভিডিওটা? দেখলাম একটা ভিডিওতে, বাস হোস্টেস ওরা আর কি এসে ওই বাসের মধ্যে পুরো লাল জামা টামা পরে সুন্দর করে সেজেগুজে এসে টাওয়েল দিয়ে যাচ্ছে, জল দিয়ে যাচ্ছে, খাওয়ার পরে যে ফেলে দেওয়ার জন্য ওদের হাতে দিল, ওরা ফেলে আসছে বাইরে গিয়ে। আর পুরো একদম এসি কোচের মতো সুন্দর, একদম শোয়ানো, পর্দা টানা, আলাদা আলাদা কোচ, উপরে দুজন শুচ্ছে, কিন্তু দুজনের মাঝখানে আবার একটা কার্টেন দেওয়া আছে, প্রাইভেসি। দারুণ সিস্টেম করেছে। ঘুরতে হবে তো বাসে, খরচা বেশ প্লেনের মতোই করে দিয়েছে প্রায়, অত ফ্যাসিলিটি, অত সার্ভিস, অনেক কিছু দিয়েছে। তোমার আর কি এগুলো এক্সপ্লোর করতে, মানে মোটমাট যেটা কথা, যে এখন যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, খুবই ভালো, রাস্তাও কিন্তু একদম অসাধারণ। ওই কারণেই ওই ফেরার সময় দেখলাম টিকিট ক্যান্সেল করে দিয়ে, একদম কনফার্ম হয়নি, একদম ক্যান্সেল করে বাসে, মানে অভিজ্ঞতাটা নেওয়ার জন্য, যে বাসটা আবার কেমন লাগে। ভালোই লাগলো, অসাধারণ। রাতে কিন্তু এসি বাস করেছিল? হ্যাঁ, না, এসি বাস নেই, মানে ওই রুমেল, এই যে কদিন আগে যে ঝড়ের ব্যাপারটা গেল, রেমালের ব্যাপারটা, ওই কারণে দেখলাম যে ওয়েদারটা একদম অন্য রকমের। আচ্ছা, নরমাল। হ্যাঁ, আর ফ্যামিলি স্লিপার, হ্যাঁ, ফ্যামিলি অতটা এসি পছন্দ করে না, মানে সাফোকেশন হয় বা একটু সমস্যা হয়। দেখলাম ওয়েদারটা ভালো আছে, রাতে যাব, জানলা খোলা থাকলে। তো আসার সময় দেখলাম মানে অসাধারণ, মানে এসি না নিয়েই ভালো হয়েছে, এত হাওয়া, ঠান্ডা লাগে, প্রচন্ড ঠান্ডা লাগে। আমরা গেছিলাম এনজিবিতে, গত ভিডিও আছে আমার চ্যানেলে, ওখানে আর কি ওই বাসে করে গেছিলাম। খুব বাজে অভিজ্ঞতা হয়েছিল, কারণ বাসটা থামতে যাচ্ছিল,
ওরকম হলে খুব বাজে, ওরা মাল তুলে 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 যাচ্ছে। আর এত হাওয়া হয়, এটা ঠিক বলেছো, উপরে শোয়ার জায়গাটা এত হাওয়া হয় যে ওই কিছু দিয়ে আটকে থাকা যাচ্ছে না, ঠান্ডা লাগে। আমি তো আমার মেয়ের সেই জামা বের করে ও চারিদিক দিয়ে মুড়ে টুড়ে বসেছিল। আমার ছেলেকে তো তাই, ও কাপড় চোপড় যা পাচ্ছে, চাদর তো সব বেড করার ভেতরে, এবার যা পাচ্ছে মোটামুটি জড়িয়ে নিয়ে জুড়ে, মানে বাস তো চলে 60 65 70 80 কততে জোরে চলে। যাক, তাহলে তুমি ওখানে গিয়ে কাকা বাড়িতেই পিসি বাড়িতেই থেকে? হ্যাঁ, কাকা বাড়িতে ছিলাম। এবার যাওয়ার সময় যেটা, এটা তো গেল ফেরা, মানে আগে আমরা ফেরাতে চলে আসছি, গল্প তো যেদিক দিয়ে যায় আর যেদিক দিয়ে যায় আর কি। তো যাওয়ার সময় আমি যেহেতু অনেকদিন পরে যাচ্ছি, জানি যে পাহাড়ের দিকে যাচ্ছি, ভিউজটা ভালো হবে, এই চিন্তা ভাবনা করেই আমি একদম সকালে ট্রেনের টিকিটটা কেটেছিলাম, যাতে দিনে দেখতে দেখতে যাওয়া যায়। ছোট বাচ্চা আছে, বাচ্চা দেখতে দেখতে যাবে, মজা পাবে। তো যাওয়ার পথে কিছু খারাপ অভিজ্ঞতাও আছে, ভালো আছে। আগে ভালোটাই বলি। ভালোটা হচ্ছে কি, যে আমার ছেলে, ফ্যামিলি, বউ প্রচন্ড এনজয় করেছে ট্রেনের জানলা দিয়ে, মানে যেগুলো আমরা সচরাচর কম দেখতে পাই সেগুলো খুব দেখে, মানে ওরা তো বারবার মনে করছে, আমার স্ত্রী যে বিশেষ করে, ভুট্টা গাছ, মানে লাইনের ধার থেকে এত ভুট্টা বাগান দেখে বলছে আমি এখনই নেমে বলবো, ভুট্টা নেমে বলে, ভুট্টা খাবে বলে। যাই হোক, তারপরে ছেলে, আমি, সবাই ভালো লাগছিল। ওখানে ছেলে কোন ক্লাসে উঠলো এখন? 6 এ উঠেছে। এবার ওখানে না বেশ কিছু, মানে এত ভালো লাগা, মানে কি বলবো, পদ্ম পুকুর, মানে সে বিশাল বিশাল মাপের পদ্ম পাতা, এত সুন্দর, মনে হচ্ছে ওর উপর হেঁটে যাওয়া যাবে, মানে দূর থেকে মনে হচ্ছে। আলটিমেটলি কি হবে জানি না, কিন্তু মানে সচরাচর চোখে দেখি না আমরা যেগুলো, আমরা পদ্ম পাতা, এটা প্রায় মানে নর্থ বেঙ্গলেই বলে, যে মানে আমাদের এই নদিয়া, মুর্শিদাবাদ এগুলো ছাড়িয়ে গিয়ে প্রায় নর্থ বেঙ্গলের কাছাকাছি। ট্রেন থেকে আমরা দেখছি যখন, নর্মালি আমরা পদ্ম পাতা সচরাচর পুকুরে দেখি এইটুকু, বা আমরা যে খাবার জন্য ব্যবহার করি তাও এইটুকু থালার সাইজ। আর ওটা না, মানে কি বলবো, এরকম ঢাউস মাপ। পদ্ম পাতায় নাকি অন্য কোনো গাছ? পদ্ম পাতা। সে আবার মানে কাঁধা উঁচুটা, মানে কেমন যেন, আবার সারফেসটা প্লেন না, একটু এবড়ো খেবড়ো। হ্যাঁ, এটা নেটে একটা ছবি দেখেছিলাম, যেখানে আর কি ওই তোমার ওরকম পদ্ম পাতাতে একটা বাচ্চাকে বসিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, ওরকম টাইপের, এতই বড় আর কি, মানে ওটা তাহলে তো বেশ ভালো, অন্য কোনো প্রজাতি হবে। হ্যাঁ, অন্য কোনো প্রজাতি হবে, মানে দেখে খুব ভালো লাগলো। আর পাহাড় মানে তো গাছগাছালি একদম, মানে প্রতি মোড়ে মোড়েই সুন্দর, মানে সমুদ্র ভালো লাগে যেহেতু ইনভলভমেন্ট, ঢুকে পড়ে স্নান টান করলাম, কিন্তু ওইটুকুই শেষ। হ্যাঁ, পাহাড় যেন মোড় ঘুরলেই নতুন, একদম তাই, মানে নতুন একটা নতুন, একদম নতুন, এদিকটা অন্য জিনিস, ভাবা যায় না এমন কিছু। সূর্যের আলো পড়ছে, সেদিকে একরকম সৌন্দর্য হয়েছে, উল্টো পিঠে অন্য সৌন্দর্য। পাহাড়টা আমাকে ম্যাজিকের মতো লাগে, মানে কিন্তু ওই যারা বমি করে তাদের কাছে পাহাড় জঘন্য লাগে আর কি। তারপরে তোমার আর কি খারাপ অভিজ্ঞতা বলছিলে? হ্যাঁ, এবার খারাপ অভিজ্ঞতা বলতে কি, মানে যাতায়াতের পথে সবকিছুই অ্যাডজাস্ট করে নিতে হয়, তো আমরা বাঙালি। হ্যাঁ, সেটাই, ট্রেনে করে যাব, পাবলিক সার্ভিস নেব। স্লিপার নিয়েছিলে না এসি নিয়েছিলে? না, স্লিপারে গেছি, দিনের বেলা দেখতে যাব, তো আটকানো বদ্ধ, আর এসিতে বললাম খুব অসুবিধা, ওই ব্যাপারটা। আর এটা দেখাটাও হয় না ভালো, দেখাটা হয় না, জানলায় কাজ, মানে কাছে জল জমে যায়, পর্দা দিয়ে থাকে বেশিরভাগ সময়। আর ঠিক একটা ক্লস্ট্রোফোবিক যারা একটু অসুবিধা হয়, মানে এসিতে থাকে, ওই কারণে। তার থেকে দিনের বেলা গেলে অবশ্যই একদম স্লিপার দেখতে দেখতে যাও, পরিবেশ উপভোগ করতে করতে। কিন্তু জানলা ধারে সিটটা পেতে হবে, এটাই একটা। সেটাই, ওই টিকিট কাটার সময় দেখেছি ওই একটা সিস্টেম আছে, যাতে কিনা তুমি ওই চাইলেই মানে লোয়ার বার্থ নিতে পারো, লোয়ার বার্থ হিসাবেই তোমাকে করতে হবে, যে আমি শুধু লোয়ার বার্থ হলেই আমি টিকিট কনফার্ম করবে, নাহলে হবে না। সেরকম করে টিকিট কাটতে, লোয়ার বার্থ মানে জানলার ধারেটাই লোয়ার বার্থের মধ্যে পড়ে। হ্যাঁ, এইভাবে হয়। এবার এখন হচ্ছে গরমের ছুটিতে প্রচন্ড চাপ, আমি ওইভাবে দিয়েছিলাম, তো সিট কম ছিল। এবার তখন দেখা গেল মানে লোয়ার বার্থটা বুক হয়ে গেছে। আচ্ছা, তো আমি মিডিল আপ পেয়েছি, তো দিনের বেলায় জানি যে অ্যাডজাস্ট করে যাওয়া যায়, একসাথে বসে সরাসরি তো সময় পাও না, বসেই। হ্যাঁ, অল্প একটু। তোমরা কোথা থেকে ট্রেন ধরেছিলে? শিয়ালদা থেকে এনজিপি, মানে শিয়ালদায় গিয়ে তার ওখান থেকে ধরেছি। তাহলে কোন ট্রেনে গেলে? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সকালে নাকি কাঞ্চনকন্যা? নাকি কাঞ্চনকন্যাটা হচ্ছে রাতে ছাড়ে। এখানে একটা মানে মিস্টেক হয় অনেকেরই, রিসেন্ট এটাও একটা অভিজ্ঞতা, মানে আমাদের এখানকার একটা ট্যুর ট্রাভেলস একবার বড় একটা লসের মুখোমুখি হয়ে গেছে এই কারণে। ওরা ভেবেছে কাঞ্চনজঙ্ঘার টিকিট, এই ভেবে কাঞ্চনকন্যার সময় গেছে, বা এরকম, মানে যে ভুল সময় গিয়ে, রুটটাও তো আলাদা। হ্যাঁ, ওরা তো সেই
মানে ওদিকে মাল জাংশন, নিউ মাল জাংশনের ওদিকে যায়, অন্যদিকে চলে যায়। মানে কাঞ্চনজঙ্ঘা টিকিট কেটে কাঞ্চনকন্যা ধরতে গেছে, মানে সকালে বেরিয়ে গেছে, পুরো লস, মানে পুরো আবার ওদের বাসে ফাসে করে নিয়ে যাওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, কারণ সকালে চলে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা, আর কাঞ্চনকন্যা যাচ্ছে রাত্রিবেলা। নামটা একটু আলাদা দেওয়া উচিত ছিল। এর জন্যই মানে আমাদের ভিউয়ার্সদের এটা জেনে রাখা উচিত। এবং কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা সকালে চলে যায়, সকালে কটার সময় মনে আছে? 6:50। আর কাঞ্চনকন্যাটা রাত্রের দিকে যায়। টাইমটা পরে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কেমন কি। তবে এটা একটা খেয়াল রাখার বিষয়, ওই লাইনে যেতে গেলে ভুল হতেই পারে। যে বললো যে এখানকার ট্রাভেল এজেন্সির একটা বড় ক্ষতি হয়ে গেছে। তোমরা গেছিলে কাঞ্চনজঙ্ঘায়? তো এখান থেকে কতক্ষণ লাগলো মোটামুটি? ওই তো 10-12 ঘন্টা। মানে এখানে আমরা ওই সকাল 6:30 বা 6:50 নাগাদ ট্রেনটা ছাড়লো, ওখানে বিকেল 5:30-6টার মধ্যে ঢুকে গেল। 5:30-6টা আরো তাড়াতাড়ি ঢুকে যায়, কিন্তু ওই রাস্তায় একটু লেট হয়, দিনের বেলার ট্রেন তো একটু ভিড়ভাট্টা, সিগন্যালের সমস্যা এগুলো থাকে টুকটাক। তো যাই হোক, যাবার সময় এটাই ভাবছিলাম যে অন্তত একসঙ্গে যাওয়া তো কো প্যাসেঞ্জার যেন ভালো হয়, এটা একটা স্বাভাবিক থাকে ফ্যামিলি নিয়ে যাওয়ার সময়। তো একটা ফ্যামিলি একটু খারাপ ছিল, বাকিরা সব ঠিকঠাক। খারাপ মানে কি? খারাপ বলতে যে একদম মানে তারা তাদের হিসেবে হয়তো ঠিক, হয়তো আমাদের বিচারে খারাপ, এরকম হতে পারে। তো যাই হোক, বর্ধমান থেকে উঠলেন তারা, বর্ধমান থেকে, স্বামী স্ত্রী, বৃদ্ধ, মানে একদম বৃদ্ধ বলা যাবে না, 50 আপ এবার, এবং অসুস্থ। আচ্ছা। তো স্বাভাবিকভাবে অসুস্থ প্যাসেঞ্জার, তাদের ডাক্তার তাদেরকে ওই লোয়ার বার্থটা বুক করে দিয়েছিলেন, যেটা যে সিস্টেমটা বলছেন, ওর জন্য আমরা লোয়ার বার্থটা পাইনি। যেহেতু অসুস্থ তাই দুটো লোয়ার বার্থ তাদের জন্য। ওই বয়স্ক মানুষদের জন্য আগেই তুমি বুক করবে যখন, তখন ওখানে একটা সিস্টেম থাকে যে লোয়ার বার্থ বুকিং বলে। ওটা তুমি নর্মাল বুকিং এর সময় তুমি লোয়ার বার্থ অপশন যেটা দিয়েছো সেটার কথা বলছি না, সেটা দিলে না হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু লোয়ার বার্থ বুকিং বলে আলাদা একটা সিস্টেমই আছে, মানে প্রথমেই ওখানে লোয়ার বার্থ বুকিং এই ঢুকতে হবে। ওটা আমিও জানতাম না, আমি আমার মাকে নিয়ে গেছিলাম একবার, লোয়ার বার্থ বুকিং করিনি, মানে আমি নর্মাল বুকিং করেছি, করার সময় লোয়ার বার্থ অপশনে দিয়েছি, কিন্তু লোয়ার বার্থ পাইনি। লোকের কাছে রিকোয়েস্ট করে মার জন্য লোয়ার বার্থ নিতে হয়েছে। তখন একজন লোক বললেন, আপনি লোয়ার বার্থ বুকিং করেননি কেন? সেটা আবার কি? তখন বললেন যে অনলাইনে দেখবেন। তারপরে এসে আমি অনলাইনে দেখলাম যে আর কি কিভাবে করা যায়। দেখলাম হ্যাঁ, লোয়ার বার্থ তাকে সিলেক্ট করে নিয়ে তারপরে বুকিং এ ঢুকতে হবে। তাহলে শুধুমাত্র লোয়ার বার্থ ফাঁকা থাকলেই দেখাবে, নাহলে দেখাবে না। হ্যাঁ, এটাও জানা দরকার। তার মানে যারা, আমি তো দীর্ঘদিন ট্রাভেল করিনি এইভাবে, তুমি করতে পারো যে আর কি লোয়ার বার্থটা মানে আগেই লোয়ার বার্থ, আগে লোয়ার বার্থ, হ্যাঁ অপশনে গিয়ে না আগে। কিন্তু ওটাতে কিছু কিছু কন্ডিশন থাকে যে মানে সবাই হয়তো পাবে না, এরকম ব্যাপার, সিনিয়র সিটিজেন বা অসুস্থ এরকম। হ্যাঁ, তো যাই হোক, ওনারা উঠলেন, তো ওনাদের শুনে তো মনে হচ্ছে ওনাদের আরেকটু ইয়ে মানে আমাদের দিক থেকে তো মানে আরেকটু সাহায্যের ব্যাপারই আছে, যে অসুস্থ, তার জন্য তার তরফ থেকে একটু মিষ্টি ব্যবহার আশা করি। বাবা বাবা বলে কথা বলবে, বাবা শোনা একটু সাইড দাও বা কিছু। আমার ঠাকুমা এত মিষ্টি কথা বলতেন, মানে এত সুন্দর করে কথা বলতেন যে কেউ ওনার কথা অমান্য করতে পারতো না কোনোদিন। এটাই তো, যে ভাই ওটা এনে দিত হাসি মুখে, ও ভাই গলে গেল তখন আর কি, গিয়ে ঠিক সেটা নিয়েই আসতো যেখানে। তো সেরকম আর কি, সেরকম বয়স্ক মানুষদের এটা তো একটা তাদের সারা জীবনের অভিজ্ঞতা, এটা তারা বুঝে যাওয়া উচিত যে মুখ মিষ্টি থাকলে পৃথিবী জয় করা যায়। মানুষের ধর্ম তো এটাই হওয়া উচিত, যে আমি ভালো, আমি কারোর কাছ থেকে কিছু চাই বা আশা করি, বা কাউকে দিয়ে কিছু করাই, যাই করি না কেন, মানে ভয় দেখিয়ে কিন্তু পৃথিবী জয় করা যায় না। এখনকার মানুষ তো অন্তত হবে না। আগে যখন মানুষ একটু কম আর কি সচেতন ছিল, ইন্টারনেটে যুগ ছিল না, দুদিন পরে খবর পেত সবকিছু, তখনকার দিনে তাও ভয় পাওয়ানো যেত, তোকে আমি এই করে দেবো ওই করে দেবো। এখন বলে তুমি আমি এই করবে, তার আগে তোমার আমি ওই করে দেবো, একদম কাজে সেটাই। তা তোমার ওনারা কি করলেন? হ্যাঁ, তো ওনারা উঠলেন, বয়স্ক লোক, অসুস্থ, হ্যাঁ, পায়ে হাতে বিভিন্ন জায়গায় নানান রকমের ব্যান্ডেজ। তো আমরা জিজ্ঞেস করলাম কি ব্যাপার, যারা মানে ওরা মানে এমনকি শুধু মানে উঠতে পারলেন একা তাও না, ওখান থেকে ডাক্তারের লোকজন এসে তাকে তুলেও দিলেন, মানে এতটাই অসুস্থ। স্বাভাবিকভাবে আমাদের সিম্প্যাথি তো থাকবে যে অসুস্থ লোক। উঠলেন, বসলেন, বসার পর থেকে ওনার শুধু মনে হচ্ছে যে ওই দুটো সিটে যেন আর কেউ না বসতে পারে, যেহেতু লোয়ার বার্থ ওরা বুকিং করেছে, মানে ওটা তাদের সম্পত্তি। তাহলে তো এবার সেটাই, মানে উনি ওই লোক ওইভাবেই তৈরি, নাকি তাকে ওইভাবে বোঝানো হয়েছে, নাকি কিভাবে যে তারা তৈরি, আমি এটাই অবাক হয়ে গেলাম। লোয়ার বার্থ বুকিং করেছে, কিন্তু দুপুরবেলা তো কেউ আর শুয়ে যাচ্ছে না। এটা তাহলে তো আর কেউ যদি ওনার মাঝখানে সিটটা খুলে দেয় তাহলে উনি বসতেই পারবে না, মানে শুয়ে যেতেই হবে। সেটা উনি বুঝতেই পারছেন বা বোঝার চেষ্টাই করছেন না, মানে কম্প্রোমাইজের জায়গায় নেই। এবার যেটা হয় আর কি, যে অসুস্থ লোক
তাকে তো আমরা প্রথমে এমনি বসতে দিলাম যে ঠিক আছে আপনারা তো আপনাদের জায়গায় বসবেন, তো আমরা এই সাইডে সবাই মিলে বসে পড়ছি, আপনারা ওই দিকটা দুজন বসুন, তাহলে কোনো অসুবিধা নেই, তাতে জানলার ধারে কোনো সমস্যা নেই। তো আমি এক সময় গিয়ে পাশে একটু বসেছিলাম যে 4 জন এক সাইডে ভিড় হয়ে যাচ্ছে, ওই সাইডে একটু বসি। উনি বারবার ওনার স্ত্রীকে মানে বলছে, মানে ইশারা করছে বা আরেকটু চেপে যাওয়া বা করছে, মানে উঠে যাওয়া এরকম একটা ভাব। ও আচ্ছা, তোমরা ওইদিকে দুজনকে দিয়ে দিয়েছো? হ্যাঁ, বাকি আমরা বাকি 4 জনই এদিকে সব বসে পড়েছি। আচ্ছা বাহ, মানে আর যেটা যে মানে অন সাইডে ওদের দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, যে সাইডে হাওয়া লাগছে। হ্যাঁ না, প্রথমে এমনি বসেছিল, উঠেই মানে ওরা তুলে বসিয়ে দিয়েছে। আচ্ছা, যারা উঠে বসিয়ে দিয়েছে তারা ওইদিকে বসিয়ে দিয়েছে। আমরা ভেবেছি ওখানে যখন হয়তো হাওয়াতে অসুস্থ থাকতে মানে অসুবিধা হতে পারে, যেহেতু ডাক্তারবাবুর লোকজনই তুলে দিয়েছে ওইভাবে, আমরা ভেবেছি ঠিক আছে আপনারা তাহলে এখানে বসুন, রিল্যাক্সে বসুন, আমরা এই দিকটাতে বসছি। কিছুক্ষণ পরে ওনার মনে হলো যে না, আমি তো উল্টো দিকে বসেছি, আমার হাওয়াটা লাগছে না, হাওয়াটা দরকার, ওদেরকে সব তুলে দিয়ে এখানে বসি। আর মানুষ না সবসময় আঁকড়ে ধরতে চায়, পৃথিবীতে আছি কতক্ষণ, সেইটাই সেই চিন্তা, সেটাই মানে এটা এই অভ্যাসটা মানে আমাদের মধ্যে হয়তো বুড়ো হলে বয়স হলে হয়ে যাবে, কিন্তু আমি দেখেছি অনেক মানুষজনই এরকম ছোট ছোট জিনিসেও, ধরো একটা সিটে একটু বসে আছে, তোমার যেরকম অভিজ্ঞতা সেরকম অনেক দেখেছি, সাধারণ জিনিস, একদম ছোট ছোট জিনিসেও সে একদম আঁকড়ে ধরেছে, মানে কন্ট্রোল করতে চায়। হয়তো দেখবে ওই লোকটার সাথে কথা বললে তিনি দেখা গেলো এমন কিছু একটা করতেন সারা জীবন ধরে, এমন কোনো চাকরি করতেন বা কিছু করতেন যাতে এই কন্ট্রোল করার ব্যাপারটা খুব বেশি পরিমাণে ছিল, হয়তো হতে পারে আর কি, তার জীবনে হয়তো সে সবাইকে কন্ট্রোল করে চালিয়েছে, হয়তো বউকেও এই বকা দিচ্ছে, কন্ট্রোল করেছে, মানে জানা যায় হ্যাঁ তার নেচারই হয়তো ওরকম হয়ে গেছে। তোমাদের সাথে কি ওরকম ব্যবহার করতেই গেছে? ওরকম করতে থাকলেন। তারপরে আমি বললাম যে দেখুন আপনি যেমন করছেন এটা তো ঠিক না, যদি এরকম ব্যাপারটা বোঝালাম যে আপনার লোয়ার বার্থ আছে, ঠিক আছে, যেটা তুমি বললে মিডিল বার্থ যদি আমি এখন তুলে দিয়ে উঠে পড়ি তাহলে তো আপনি বসতেই পারবেন। তো নিয়ম অনুযায়ী যে যেহেতু এই 3 জনই একটা সাইডে বসে, এখানে আমরা 4 জন বসেছি, ও এদিকে যখন চলে এসে তারপরে 3 জনকে বসার যে দিচ্ছে না সেটা বোঝানোর চেষ্টা করলাম। ওনার থ্রোয়িং গুলোই আলাদা, থ্রোয়িংটা মানে ওইভাবেই তৈরি, মগজাস্ত্র এখন কিভাবে তৈরি হয়েছে তার, মানে পুরো পৃথিবীটা দখল করতে চাই এরকম একটা ব্যাপার। আমরা তোমার পুরী যাচ্ছিলাম, 2 জন বয়স্ক মানুষ উঠেছে, এবার আমি তাদেরকে খুব পোলাইটলি বললাম যে আর কি কাকা আমার মায়ের পায়ের অবস্থা, মানে উনি স্বামী স্ত্রী দুজনেই বয়স্ক, ভদ্রলোক শক্তি আছে কিন্তু ভদ্র মহিলা একদম বোঝা যাচ্ছে খুব অসুস্থ। তা আমি ওই কাকাকে বললাম যে কাকা আপনি যদি মিডিলে চলে যান, আমার মা নিচে সিটটা নেবে আর আপনার স্ত্রী এদিকে নিক। তো উনি বললেন, খুব ভালো করেই বললেন যে দেখো বাবা পারবো না, আমার হাঁটুরও সমস্যা। কিন্তু উনি এন্টায়ার যতক্ষণ গেলেন অত্যন্ত ভালো ব্যবহার, কথাবার্তা আমার মেয়ের সাথে, উনি ব্যাংকে ভালো একটা চাকরি করতেন, ওনার স্ত্রীও কলেজে প্রফেসর ছিলেন। দুজনের ব্যবহার দেখে বুঝলাম যে তারা অত্যন্ত শিক্ষিত, ভদ্র, মার্জিত মানুষ, এবং মানে ওনারা কখনো যে সিট দিলেন না এতে কিন্তু কখনো আমাদের খারাপ লাগেনি, সেটাই মনে হচ্ছে ঠিক আছে ব্যবহার, হ্যাঁ উনি বুঝিয়ে দিলেন যে ওনাদের সমস্যা, আমার মায়ের, আমি অন্য 2-4 জায়গায় কথা বলে একটা সিট পেয়ে গেলাম, মানে এটা তো কোনো সমস্যাই না। সেটাই। আর ওখানে ইনি যেটা করছেন, মানে পারলে বলছেন যে আমি এখনই নামিয়ে দিতে পারি, টিটি ডাকতে পারি, আমি ডাকুন টিটি, অসুবিধা, আমি বোঝানোর চেষ্টা করি, এইসব বলে কিন্তু বেড়ানোর মজাটাই নষ্ট করে দেয়। এটাই মানে পাশের আর যারা ছিলেন তারা পর্যন্ত বলছেন আপনি এরকম ব্যবহার করছেন কেন, এত একেতে অসুস্থ, বৃদ্ধা, তারপরে এরকম যাবেন কামাখ্যা। আপনারাও যদি এরকম কোনো আর কি মানে কো প্যাসেঞ্জারের পাল্লায় কোনোদিন পড়ে থাকেন যারা এরকম ব্যবহার করেছে, কিরকম অভিজ্ঞতা হয়েছিল আপনার, কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেগুলো পড়ি, আমরা প্রত্যেকটা কমেন্ট পড়ি যে কে কি লিখছে, কোথা থেকে লিখছে, আপনি একটু লিখে দেবেন কোথা থেকে লিখছেন, তাহলে আরো ভালো লাগে যে কোথায় আমাদের দর্শকরা ছড়িয়ে আছেন সেটা জানতে খুব ইচ্ছা করে। আচ্ছা, তার গল্পে ফেরা যায়। হ্যাঁ, তারপরে ব্যাপারটা অ্যাডজাস্ট করে নেওয়া হলো, কারণ স্বাভাবিক যেতে তো হবে সবাইকে, কেউ তো অ্যাডজাস্ট করেই তো চলছি আমরা, কিন্তু তারা তো ছাড়ার পাত্র নয়। যাই হোক, এবার ওই চললো, এবার উনি যে একটু ডিস্টার্ব মাইন্ডে সেটা বোঝাই যাচ্ছিল পরবর্তীতে আরো কিছু অ্যাক্টিভিটিস এর জন্য। তো এদের একটা মজার ঘটনা আছে, মানে খুব বেশ ভালো লাগে, একটা মজার ঘটনা আছে। মজার ঘটনাটা ঠিক না, মানে কিভাবে বলবো, ওইদিকে যখন এই হকাররা খাবার নিয়ে ওঠে, ঘুগনি বা বিভিন্ন ধরনের খাবারগুলো নিয়ে ওঠে, তো আমি আমার ছেলে একটু আনহেলদি মনে করে খাবারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। একদম উচিত, বিশেষ করে বাচ্চাদের তো একেবারেই আমরা মনে করি না খাওয়ানো। আর দেখেও কেমন লাগে যে এরকম ওপেন নিয়ে যাচ্ছে, টাকা হাতে টাকা দিচ্ছে, সেই হাত দিয়ে আবার খাবার তুলে পেঁয়াজ দিচ্ছে, লবণ দিচ্ছে, একদম বাজে ব্যাপার। তো এদের দেখলাম ওই বয়স্ক চাচা চাচি
তাদের ওইসব কোনো ব্যাপার নেই, যখন যেটা উঠছে ওই ধরনের গুলো, বিশেষ করে মানে প্যাকেজিং যে খাবারগুলো সেগুলোতে অত ইন্টারেস্ট নেই, কিন্তু ওই ঘুগনি উঠছে বা একটু ছোলা মাখা উঠছে এইসব সে খাচ্ছে, তাদের তাদের ব্যাপার, সেটা বোঝা যাচ্ছে কেন হেলথ খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইসব ব্যাপারটা। এবার যেটা মজার ঘটনা, এটা মানে এটা পেছনে একটা সুন্দর মজা আছে। তো যখন ওরকম একটা ঘুগনি হকার উঠলেন, আমাদের উল্টো দিকে ওপর বাড়তে আপার বাড়তে একটা ছেলে, সেও কিনলো, আর ওই চাচা উনিও কিনলেন। এবার চাচা আগে কিনেছেন, কিনে যথারীতি খাওয়া শুরু করেছেন। এবার ওই ওপরের বাড়তে ছেলেটাও আবার কিনে কিছু খাবে, পয়সা টয়সা দিয়ে ঘুগনিওয়ালা এগিয়ে গেছে, খেতে গিয়ে দেখছে ওটা 2-3 দিনের বাসি বা কিছু হবে, মানে খারাপ, মুখে দেওয়া যাচ্ছে না, টক বা কিছু একটা হবে। এবার সে ডাকছে ঘুগনিওয়ালাকে যে এদিকে আসুন, এই ব্যাপার কেন? চাচা কিন্তু খেয়ে যাচ্ছে। তখন আমরা সবাই মানে অবাক হয়ে গেছি, কি হলো ব্যাপারটা, এ বলছে এরকম, এদিকে এতক্ষণ বোঝাই যায়নি, হঠাৎ করে ওই অবস্থা থেকে ওইটা বেশ মজা লাগছিল যে উনি খেতে খেতে যেই দেখলো এরকম অবস্থা, না আমাদের দিকে এরকম এরকম করে তাকাচ্ছে, অসাধারণ। মানে উনি ফেলবে না খাবে, ওই সময় মোবাইলটা বের করা দরকার ছিল, কোন কোন আমি খান, সেটাই মানে এটা দারুণ একটা। আমার ছেলে ওইটুকু তো মানে অন্যদিকে খেয়াল ছিল, ওই দেখে ও মানে হাসি হাসি ভাব, এবার ওই হাসি দেখে ওনারও মানে গা জ্বলছে, আবার খেলতে পারছে। এটাকেই বলে ফেলতেও পারে না, গেলতেও পারে না, এটা হচ্ছে পারফেক্ট সেই সিচুয়েশন। সেটাই। তোমার আমার একবার এরকম অভিজ্ঞতা হয়েছে, আমি আমার বন্ধুরা এসেছে, বন্ধুদেরকে বলেছি কি, বন্ধুরা বলছে কি খাবি বল, আমি যা সিঙ্গাড়া নিয়ে আয়। এবার একটা দোকানে সিঙ্গাড়া ওরা খুব পছন্দ করে, তো নিয়ে এসেছে সে সিঙ্গাড়া, আমি 5-6 জন বসে আছি। এবার সিঙ্গাড়া সবাই নিয়ে খাচ্ছে, খাওয়া শুরু করছে, আর আমি সিঙ্গাড়াটা ভেঙেছি, ভেঙে দেখি ওর ভিতরে একটা আরশোলা, কিন্তু আরশোলাটার মুন্ডুটা নেই। আমি তখন ওটা ভেঙে বলছি, মুন্ডুটা কে খেয়েছিস বল? সবারই প্রায় খাওয়া হয়ে গেছে, আমি বলছি আমার কাছে আরশোলা আছে, তোর কাছে মুন্ডুটার কাছে আছে, কারণ সবারই প্রায় খাওয়া শেষ, কপাকাপ করে। আমি তো ভেঙে আস্তে করে খেতে গিয়ে দেখি, আমি যদি এটা আমি না ভেঙে খেতাম, আমি ভাবতাম চিংড়ি মাছ দিয়ে, হয়তো তুমি ভাবতো যে মুন্ডুটা আমি খেয়ে ফেলেছি। কি যে মানে বিচিত্র অভিজ্ঞতা, কিন্তু ততক্ষণে সব খাবার সবার প্রায় শেষ। এবারে যেটুকু খোসাতে তার নেই, আলুর মধ্যেই ছিল। আমি তখন বললাম যা ফেরত দিয়ে, দোকানে এটা দেখা গিয়ে, তো ওরা চলে গেল। চলে গিয়ে কিছুক্ষণ পরে ফেরত এসেছে, এসে বলছে যে ঠিক আছে, ওই দোকানে বলে কয়ে ফেরত দিয়েছি। আমি পয়সা ফেরত দিয়েছে? বলছি পয়সা দিয়েছে, সিঙ্গাড়া নিয়ে এসেছে। আমি বলছি যে ঠিক আছে, অন্য দোকানের তো? বলছে তুই আগে খা। আমি খাবো না, আগে বল। না ওই দোকানে, ওই দোকানে এবার মধ্যে এর মধ্যে মুন্ডু থাকতে পারে, আমি তো আর খেতে পারিনি। ওরা আবার বাকিগুলো খেয়ে নিলো। ভালোই আছে, মানে একটা ঘটনা মনে পড়ে গেল। দেখ এবার পৌঁছালে তো এনজিপি, নিউ জলপাইগুড়িতে, এনজিপিতে। তোমার আর কি এনজিপির একটা অভিজ্ঞতা আমি বলছি, একটা মজার ঘটনা। এনজিপি স্টেশনে নামলেই দুপুরবেলা হোক বা মানে দুপুরের দিকে বিকেলের দিকে ওরা থাকে, কান সাফা বলে, এই নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, কান সাফা। কিছু লোক আছে কান সাফ করতে আসে, পরিষ্কার করতে আসে। প্রথমে এসেই বলবে আপনার কানে তো ময়লা দেখছি, হ্যাঁ একেবারে কান টেনে দেবে, যেই হোক, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসে ঘুরে বেড়াচ্ছে, তারও কান টেনে ধরবে যদি কি আপনার কানে ময়লা আছে। তো আমরা তো সাধারণ চাপ ওঠা স্কুল টিচার, তো ওরকম এসে বলছে দেখি স্যার আপনার কানে মনে হচ্ছে ময়লা আছে। আমি বলছি তাই নাকি, আমার তো মনে হচ্ছে না। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো বলে কান টেনে সে দেখে সঙ্গে সঙ্গে একটা ছোট রড এরকম ঢুকিয়ে এরকম বের করে যে ময়লা। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত ময়লা, আমি তো কান পরিষ্কার করি, এত ময়লা কোত্থেকে আসলো? তো ওদের হাতের মধ্যে লুকানো থাকে ময়লাটা, মানে একটা সরু পাইপের মতো চাপ দেয়, ওর ভিতর দিয়ে বেরিয়ে আসে মুখ থেকে, ওই দেখুন ময়লা। আমি বলছি এত ময়লা? বলছি আরো আছে স্যার, পরিষ্কার করতে হবে। আমি বলছি ঠিক আছে করে দিন, কয় টাকা লাগবে? বলছে 20 টাকা লাগবে। আমি বলছি 20 টাকায় কান পরিষ্কার কোনো ব্যাপার না। তো ওটা রড ঢুকিয়েই বলছে স্যার অনেক ময়লা হয়েছে, আর ভিতরে শক্ত হয়ে গেছে, এতে লিকুইড দিতে হবে একটা কানের মধ্যে, আর খরচা একটু বেশি লাগবে। আমি বলছি আমি লিকুইড দেবো না। বলছে না স্যার কমের মধ্যে করে দেবো, 100 টাকায় করে দেবো। আমি বলছি 100 টাকা তো অসম্ভব। বলছে একটা ওষুধ আছে আমার কাছে, এটা দিলে কানে কোনোদিন ময়লা জমবে না, এটা 250 টাকা দাম। আমি বলছি আরে ভাই ছাড়ো আমাকে। সে টানাটানি করছে, দিয়ে দেবেই, আর আমি কানে ছড়াচ্ছি, ওষুধ দেবেই, কান হাত ধরে সে কানে ঢালবে ওষুধ। আমি ঢালবো না, আমি চিনি না, জানি না কি ওষুধ দিচ্ছ, কোনো আমার কানের ভেতরে রোগ হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, কি কোনো তো জানা নেই কি ওষুধ, কি কেমিক্যাল দিচ্ছে, অ্যাসিড পুড়ে দিল গেলো কানে। আমি দেবো না, শুনবেই না কথা। আমি তখন পকেট খুঁজে 20 টাকা বের করে আগে হাতে গুঁজেছি। আমি তোমার কাজ হয়ে গেছে, তুমি যাও।
ও সন্তুষ্ট হচ্ছে না, কারণ ও সবাইকে 200-250 টাকায় জিনিস বিক্রি করছে, 20 টাকায় বিক্রি করেছে। কিন্তু আমি একদম সাবধান হয়ে গেছি যে এই জিনিস যেন অন্য কারোর সাথে না এটা হয়। তারপরে আমরা এটার মানে কোনো অভিজ্ঞতা নেই, এমনি দেখলাম মালিশ নিয়ে ওঠে, মালিশ তো তোমাকে ওখানে যদি একা লোক পায় তোমাকে ওখানে ঘুম পাড়িয়ে দেবে মালিশ করতে করতে, তাহলে তোমার জিনিস কোথায় চলে যাবে কোনো গ্যারান্টি নেই। সবাই যেরকম করে না, কিন্তু কিছু থাকেই আর কি। আর তোমার চা ওই স্টেশনের উপরে যে একদম চায়ের প্যাকেট করে করে দেখবে বিক্রি করছে, একদম মানে সব থেকে খারাপ চা যেটা হয় সেটাই বিক্রি করছে। হ্যাঁ, বাস স্ট্যান্ডেও দেখছিলাম প্যাকেট একদম প্যাকেট করে, একদম নেবে না। ওর থেকে একটা ভালো দোকানে গিয়ে একদম পয়সা দিয়ে, যদি এত চা এদিক থেকে ওদিক থেকে এনেও দেখেছি, শেষে সেই টাটা টির স্বাদই ভালো লাগে। টাটা টি, কারণ ওটা একই জিভে ওই স্বাদটা লেগে গেছে। হ্যাঁ, আর আমরা যেভাবে চা বানাই হয়তো ওই দার্জিলিং এর অরিজিনাল টি অন্যভাবে বানায়, বুঝতে পারি না। ওই আমরা এইভাবে একটু কসকস সুন্দর এই চাই ভালো লাগে, ওই আর ওই এনে লস সেটাই। তারপরে তোমার আর কি ওখানে তো এনজিবি থেকে কিসে করে গেল? হ্যাঁ, এনজিবি তে পৌঁছালাম। হ্যাঁ, মানে কি ভাড়ার গাড়ি করেছিলে, মানে শেয়ার করেছিলে? না না, শেয়ার নাই। এনজিবি থেকে কাকুদের বাড়ি খুব একটা দূরে না, মিনিট 20-25 এর রাস্তা। তোমার তো বিশাল, তুমি এতদিন যাওনি কেন? সেটাই, মানে আমি গিয়ে তাই ভাবছিলাম যে এতদিন মাঝখানে গ্যাপ দিলাম কেন। ভালো টাকার ভালো জায়গা, কোনো সমস্যা নেই। তাহলে থেকে দিব্যি মানে ঘুরে একদিনে দার্জিলিং ঘুরে চলে আসা যাবে। অনেক এনজিপি তে বাড়ি হলে কিছু ব্যাপারই না। দার্জিলিং তুমি একদিন থাকবে, তোমার তো গিয়ে একদিনে পরের দিন ঘুরে টুরে চলে আসবে, এক রাত কাটালেই দারুণ। এবার কাকুরা তো বারবার বলছে যায়, মানে প্রথমে বলছিল যায় ঘুরিয়ে দেবো, গেলাম তো এনজিপি তে গেলাম। ওখান থেকে বেশিক্ষণের রাস্তা না, শিলিগুড়ির ওই খুবই কাছে। তো কাকু একদিন বললেন যে তাহলে দার্জিলিং এর ঠিক করি, একদিনে গিয়ে ঘুরে চলে আয়। এবার আমি ভাবলাম যে দার্জিলিং আমার একটু হোমস্টে মানে নিয়ে থাকার ইচ্ছে, এবার একদিনে গিয়ে ঘুরে আসার, এই এখন যা সিজন চলছে একদম পিক, এই সময় গেলে মানে আমাদের কলকাতার মতোই ওখানে সবার কাছে যা শুনলাম, এমনি এখন দার্জিলিং খুব ঘিঞ্জি, প্লাস হচ্ছে প্রচুর এখন ট্রাভেলার্স ওখানে গেছে, প্রচুর টুরিস্ট ভর্তি। ওই চিন্তা করে ভাবলাম যে না, ওইভাবে গিয়ে ওই একে তো পাক খেতে খেতে যাবো, গিয়ে কি হবে, হয়তো আমার কিছু হলো না, ফ্যামিলির কিছু হলো, মানে মজাটা নষ্ট হবে। মানে আমি যখন প্রথম দার্জিলিং গেছি তখন আমি সত্যজিৎ রায়ের যে বই দার্জিলিং জমজমাট বা ওই মানে যে গল্প যেখানে যেখানে দার্জিলিং এর উল্লেখ আছে, ওনার দার্জিলিং খুব প্রিয় জায়গা ছিল, তা সেইগুলো পড়ে আমার কাছে একটা আলাদাই একটা ছবি তৈরি হয়ে গেছে। মেল খুব ফাঁকা হবে, সেখানে ঘোড়া করে লোকে ঘুরে বেড়াচ্ছে, যেখানে খুশি বসছে খাচ্ছে, এরকম একটা আলাদাই জগৎ। হ্যাঁ, কিন্তু গিয়ে যখন গেছি আমরা, মানে 2019 একবার যখন গেছিলাম, সে ভিডিও আছে, সেটাই আমার চ্যানেলের প্রথম ভাইরাল ভিডিও আসলে। তো সেই গেলাম যখন, গিয়ে দেখছি কি সেই মেলে বসার জায়গা নেই, এত ভিড়, লোকজন এত গিঞ্জি, আর সেই তুমি মানে মেঝেতে চট পেতে বসতে হবে, এরকম একটা ব্যাপার। তারপরে তোমার আর চারিদিকে তাকাও, সিনারি তো নেই, শুধু ঘর বাড়ি। ওটা সৌন্দর্য একটা আলাদা আছে, কিন্তু যে সিনিক বিউটি, যেটা ন্যাচারাল বিউটি, সেটা অনেক কম। আর আমরা খুব লাকি ছিলাম, এটা ঈশ্বরের আশীর্বাদ, যে প্রথমবার দার্জিলিং গিয়ে প্রথমবারই আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে গেছি। এবং সেটা মানে আমি অনেককেই বলি সেই জন্য যে বুদ্ধ পূর্ণিমার দিন যদি বুক করা যায়, হয়তো কোনো একটা লাক থাকতে পারে। আমরা বুদ্ধ পূর্ণিমার দিন গেছিলাম, তো হয়তো ঐশ্বরিক কোনো আশীর্বাদ, কোনো কসমিক পাওয়ার কাজ করে কিনা। ওই দিন একদম সারাটা দিন ক্লিয়ার স্কাই, এবং ছবির মতো কাঞ্চনজঙ্ঘা দেখেছি, সারা দিনই দেখেছি। আমি আর কোথাও যাওয়ারই দরকার নেই, দেখে এই মানে তো মনে হচ্ছে আকাশে কেউ ছবি এঁকে দিয়েছে, অসাধারণ। তো এই বুদ্ধ পূর্ণিমা চলে গেল, আমরা ওই সময় গেছিলাম, কিন্তু দার্জিলিং এ এবার ওই যে বললাম না, ঘিঞ্জিটা এত বেশি, মানে আকাশটা অতটা ক্লিয়ার আমরা পাইনি। হ্যাঁ, অফবিটে গেছি, ঘুরেছি, কিন্তু ওই যে কাঞ্চনজঙ্ঘাটা শিলিগুড়ি যে কাকু বাড়ি, তাদের ছাদ থেকে দেখা যায়, মানে এত সুন্দর। মানে আমার পরিষ্কার মনে আছে, আমি ছোটবেলায় গিয়ে দেখেছি, মা আমাকে দেখিয়েছিল কাকু, যে ওই যে সাদা মতো দেখতে পাচ্ছিস, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ম্যাজিকের মতো, মানে অসাধারণ লাগে। ছাদে উঠে যে এই যে আমরা মানে ভাবলেই কেমন লাগে, ছাদে উঠে যেই দেখছি, ওরে বাবা কি আকাশ জুড়ে, কি এটা মাথার উপরেই দাঁড়িয়ে আছে, কিন্তু মানে আকাশের মধ্যে আঁকা হয়েছে, মানে মোবাইলে ছবি তুলে সেটা ফিল করা যায়। যার সূক্ষ্ম অনুভূতি নেই, সে দার্জিলিং এ যাওয়াই উচিত। একদম তাই। যে আর কি ওই প্রথম সূর্য কিরণ দেখে যার গায়ে কাটা দেবে না, যে ওই আকাশে রেখা দেখে যে মানে আনন্দিত উৎফুল্ল হবে না, তার দার্জিলিং এ যেতে পারে ওই খাওয়া দাওয়া করার জন্য, এটা ওটা খাবো, ঘুরে বেড়াবো, কিন্তু আলটিমেটলি প্লেজার, আলটিমেটলি আনন্দ ওখানে, মনে হয় স্বর্গীয় কিছু দেখছি, এতটাই ভালো লেগেছিল আমাদের। যাই হোক, তা তোমার দেখা হলো না, এবার পরের বার যাবে দার্জিলিং। হ্যাঁ, ওই কারণে আমি গেলাম না, যে ভাবলাম যে না, এইভাবে যাবো না, গিয়ে একটা হবে। আর মেনলি আরেকটা কারণ হচ্ছে যেহেতু বুদ্ধ পূর্ণিমার সময় গেছি, আরো বেশি ভিড় হবে। আর আমার ইচ্ছে ছিল যে তোমার ওই ভিডিওটা তো আমি দেখেছি, অসাধারণ, মানে তোমার অভিজ্ঞতা তো আমি ভিডিওতে মানে কি বলবো, ওই ভিডিওটা দেখে অনেকদিনের ইচ্ছে ছিল যে এইরকম একটা পরিবেশ
এরকম ওদের আচার নিষ্ঠা এত সুন্দর, যে মানে পাহাড়ের বুকে যে এইভাবে হোমস্টেতে থাকলে আরো বেশি ওদের কালচারটা বোঝা যায় হোটেলের থেকে। হ্যাঁ, হোটেলের থেকে সেই জন্য আমি সবসময় হোমস্টে প্রেফার করি, যে হোমস্টে থাকলে এবং লোকগুলো ভালো হতে হবে। আমরা যে হোমস্টেটা ছিলাম সেটা হচ্ছে রিনসার খাংসার হোমস্টে, সেই নামটা ভুল বলতে পারি, মনে পড়ছে না, অনেক বছর হয়ে গেল। রিনজি 2 বোন, ওদের 2 বোনের নামে ওর বাবা হোমস্টে বানিয়েছে। ওদের মানে বাড়িটায় 5 তলা বাড়ি, 4-5 তলা বাড়ি, তার মধ্যে 1 তলায় ওরা থাকে আর বাকি সব ঘরগুলোতে লোকেরা থাকে। কিন্তু ওদের ব্যবহার এত ভালো। আর আমরা যখন ছিলাম আমাদেরকে একদম ওদের যে পুজোর ঘর, ওদের যে মেয়েরা যে ঘরে থাকে, ওরা যে ঘরে থাকে, সব ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে, গল্প করেছে, ওদের যে কালচার ওরা কি করে কি করে সবকিছু দেখিয়েছে। আমার খুব ভালো লেগেছিল, মনে হচ্ছে বড় প্রাপ্তি এইটা একটা, ঈশ্বরের ভাই বোনের মানে বোন পাতিয়ে নিয়েছে। এখনো হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে ওদের সাথে। একজন তো WBCS এ পেয়েছে, ওই 2 বোনের মধ্যে একজন WBCS এ চাকরি করে এখন, জয়েন্ট ভিডিও কোথাও এক জায়গায়। ওর মা হচ্ছে পুলিশে, আর বাবা আর কি হোটেলে, মানে হোটেলটা চালায়। তো এই মনে ওই স্মৃতি আর এই যে মানুষজনের সাথে আলাপ, এটাই আমার কাছে একটা বড় পাওয়া। আমার মনে হয় যে ঘুরতে গিয়ে এই হোমস্টে থাকলে এইটা কিন্তু হয়, হোটেলে এটা কখনোই হবে না, একদম হোটেলে প্রফেশনাল একদম। যাই হোক, তা তুমি আর কি তো তাহলে মিরিকের দিকে গেলে ঠিক না? ওখানে থাকলে হ্যাঁ। তো প্রথম 2 দিন বাদে আমরা গেলাম হচ্ছে ওখানে শিলিগুড়িতেও অনেক কিছু অফবিট, বললাম অনেক অফবিট আছে, তো সে তো তুমি জানোই প্রচুর অফবিট আছে। এমনকি শিলিগুড়ির ভেতরেও অনেক কিছু দেখার আছে, বিভিন্ন মন্দির ছোট বড়। ওখানে প্রথম 2 দিন আমরা ইস্কন ছোট মন্দির আছে, আরো এদিক ওদিক টুকটাক ঘুরে নিলাম। ওখানে শিলিগুড়ির মধ্যেই বেশ কিছু মন্দির আছে। আর একটা মন্দির আছে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, পরে আমি অন্য কোনো ভাবে জানাবো। আর হচ্ছে গিয়ে মিরিক গেলাম 2 দিন পর। কিন্তু একটা দুঃখের বিষয় এটাই যে আমরা বেশিরভাগ লোক এখন এই গরমে একটুখানি স্বস্তি পেতে যে ওদিকটা যায়, একটু ঠান্ডা হবে ওয়েদারটা, সে জিনিসটা এখন আর অতটা নেই। হয়তো একদম উপরে পাহাড়ের কোলে টপে গেলে অনেকটা ঠিক আছে, শিলিগুড়ি ওদিকে তো টেম্পারেচার এদিকের মতো। তো ওই ভাই থাকে ওদিকে, মানে এমনকি মিরিক পর্যন্ত উঠে গেলেও ওরকম পাওয়া যায় না। মিরিকেও ওই টেম্পারেচার হাই প্রায় না, একদম হাই না, মানে এরকম 27-28 হয়তো হবে এরকম। তো সেদিন আমরা যেদিন গেলাম মিরিকে, সেই দিন ওয়েদারটা, যে ক্লাইমেটটা এত চেঞ্জ হলো হঠাৎ করে, মানে তুমি বললে না যে এই বাঘ ঘুরলেই যেন আলাদা একটা শান্তি, সেরকম। মানে মিরিকে উঠছি, একটা মোড়ে দাঁড়ালাম, আই লাভ মিরিক লেখা, সেখানে নর্মালের থেকে সামান্য একটু হালকা, ওখানে একটু ঘিঞ্জি আছে, লোকজন ওখানে টুকটাক টিফিন করে। আরেকটু উপরে গেলাম হেলিপ্যাড, হেলিকপ্টার জামে, ওখানে গেলাম। ওখানে আমরা বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে একটু বসে সব একসঙ্গে বসে খাওয়া দাওয়া ওখানে করলাম। তো যাই হোক, সেটা পরে হেলিপ্যাডে পৌঁছানোর সাথে সাথে মানে ওয়েদারটা এত সুন্দরভাবে চেঞ্জ হলো, মানে মনে হচ্ছে আমরা দার্জিলিং এ চলে এসেছি। মানে মানে বিভৎস ভাবে কুয়াশা উঠছে, ঠান্ডা ওয়েদার, অসাধারণ। মানে ওটা ফিল কর, মানে ওটা বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। তুমি এই যে এতটা ডিস্টেন্সে দেখা যাচ্ছে, তার একটু পরে আর মনে হচ্ছে কাউকে দেখা যাচ্ছে না। ওই রাস্তায় গাড়ি চালানো কিন্তু হ্যাঁ, খুব রিস্কি ব্যাপার, একদম তাই। আমাদের খুব ভালো লাগলো। আমাদের একবার বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল, ওই পেলিং থেকে আসছি, দেখো তোমার গল্প শোনার সাথে আমার গল্প চলে আসছে, একই রকম। তো পেলিং থেকে আমরা গ্যাংটকে যাচ্ছি, যেতে গিয়ে রাস্তাতে ওই মানে প্রচন্ড কুয়াশা, অন্ধকার, সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের সময় গাড়ি চালানো তো একদম ওখানে ঠিক না, খুব রেস্ট্রিকশন আছে। কিন্তু চলছে, ওই 2টো গাড়ি চলছে, আমাদের সামনে একটা গাড়ি চলছে, তার টেল লাইটটা দেখা যাচ্ছে, আর আমাদের গাড়িটা ঠিক ওর পিছনে পিছনে ফলো করে করে যাচ্ছে, যে ও যাচ্ছে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। হুট করে ওই গাড়িটা একটু এগিয়ে গেল, আর দেখা যাচ্ছে না, কিছুক্ষণ পরে ধাম ধাম করে আওয়াজ, একদম আওয়াজ শোনা গেল। আর তারপরে তো আমাদের গাড়িওয়ালা থামলো না, মানে ও আস্তে করে মোড় ঘুরে নিচে নেমেই দেখছি কি এরকম স্লোপটা দিয়ে ওই আমাদের সামনের গাড়িটা এরকম পড়ে গেছে, পড়ে একদম মুখটা এরকম থুবড়ে আছে, এরকম সোজা হয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। আর যারা ভিতরে ছিল মানে বডি বেরিয়ে আছে একজনের। আমি বললাম দাঁড়াও, ড্রাইভারকে বললাম দাঁড়াও, ওদের কিছু করি। বললো সামনেই পুলিশ ক্যাম্প আছে, ওখানে আমি বলে দিচ্ছি, একটু 5 মিনিটও লাগবে না। তারপর আমরা একটু এগিয়ে গেছি, মানে 3 মিনিটও হয়নি, ওরা 2-3 মিনিট হবে হয়তো। এগিয়ে এসে ওখানে একটা পুলিশ ক্যাম্প ছিল, ওখানে রিপোর্ট করলো, তারা ওরা ছুটে গেল। কিন্তু ওটা আমাদের গাড়ি হতে পারতো, মানে এতটাই আর কি ওই রাস্তাগুলো। আমার খুব মানে ওই সময় আমার প্রণাম করে এসেছিলাম যে পাহাড়ে আর যাব না, কিন্তু বাড়ি আসার পরে আমার মনে হয় যে মৃত্যু সব জায়গাতেই আছে, দুর্ঘটনা সব জায়গাতেই আছে। কাকুরাও তাই বলতেন, মানে সবসময়, মানে ওখানে গিয়ে কাকুদের কাছে, কাকিমার কাছে, বিশেষ করে কাকিমা আমার খুবই ভালো, একটু একটু মানে ধর্মভীরু প্লাস, যাই হোক একটু চিন্তা ভাবনা একটু দুর্বল এই ব্যাপারটাতে, ভয়ের ব্যাপারে। কাকিমার কাছ থেকে অনেক ভূতের গল্প টল্প শোনা, বেশ মজার আছে। তো কাকিমাই বলছিল যে এই ব্যাপারটাই, যে সন্ধেবেলা হলে
ফগ লাইট ছাড়া মানে কোনো গাড়িতে অ্যালাউ করেই না, প্রচুর রেস্ট্রিকশন আছে। এবার এমনকি এটাও কাকিমার কাছে শোনা যে সেবকের বিশেষ কিছু স্পটে নাকি আগে থেকে হর্ন বাজাতে হয়, মানে ভূতেদের মানে মানে ই করে দেওয়ার জন্য, মানে জানিয়ে দেওয়ার জন্য যে আমরা লাইন ক্লিয়ার করো, আমরা আছি, এই ধরনের কিছু, মানে সেবক এরকম পাহাড়ি এলাকায়। কাকিমা তো সবসময় মানে কি বলবো, ছোটবেলায় ভূতের ভয়টা আমার অনেকটা কমেই গেছে, মানে এখন অতটা ভয় পাই না, ছোটবেলায় ভয় পেতাম। এই দীর্ঘ এই এত বছর পরে ওই পাহাড়ে গিয়ে কাকু কাকিমার কাছে ওইসব গল্প শুনে আবার যেন নতুন করে ভূতের ভয় যাচ্ছে না, হ্যাঁ ওরকম হয়ে যাচ্ছে, নতুন করে ভূতের ভয় পাওয়া। এত সিরিয়াসলি বলবেন, এত ইন্টেন্স ওখানে? হ্যাঁ ওখানে এরকম নাকি, মানে কাকিমা বলছেন যে হওয়াটা স্বাভাবিক, মানে মনে হয় সায়েন্টিফিক্যালি যদি তুমি ভাবো, কতটা সায়েন্স আমি জানি না, মানে ভূতের সায়েন্স ঠিক, যে পাহাড়ে এত মৃত্যু, একদম অপমৃত্যু, তারা মানে আত্মা যদি থাকে, আত্মা যাবে কোথায়? হ্যাঁ মানে আগে থেকে হর্ন দিয়ে জানিয়ে দেওয়া যে আমরা আসছি, তোমরা তোমাদের নাচ গান বা যাই করো না কেন সরে সরে যাও, আমাদের রাস্তা ক্লিয়ার, আমাদের জন্য খেপে যেও না। মানে হঠাৎ করে আচমকা, মানে ভূতেরা যেন না ভয় পায়, আমাদের গাড়ি দেখে ভূতেরা যেন আচমকা ভয় না পেয়ে যায়, সেই জন্য তার জন্য আগে থেকে সতর্ক করে দেওয়া। বাহ, এটা হচ্ছে একটা অভিজ্ঞতা। তারপরে যাই হোক, কি বলছিলাম, ও তো মিরিক ঘুরে এলাম, পাহাড় অসাধারণ লাগলো, ও দিনের হয়ে গেল। সেবকেও গেলাম একদিন, সেবক কালীবাড়ি গেছিলেন। হ্যাঁ ওটাই তো, সেবকে মিললি যাওয়া তো মানে একদম, বাবা আছেন ওখানে, একদম মা আছেন, আমরা সেবকে কালীবাড়ি গেছিলাম। তো সেখানে একটা মজাদার ঘটনা ঘটেছিল। কালীবাড়িতে ঢুকবো, দেখি কি বিশাল চিৎকার চেঁচামেচি হচ্ছে, বিশাল। আমি বলছি এত চিৎকার চেঁচামেচি মন্দিরে, এতটা এক্সপেক্টেড নয়। আমি বলছি কি হচ্ছে ব্যাপারটা? তো দেখছি কি একটা ছেলে আর একটা মেয়েকে দাঁড় করিয়ে রেখে লোকজন ঘিরে ধরে খুব চিৎকার চেঁচামেচি করছে। তা আমাদের যা অভ্যাস আর কি, কোথায় চিৎকার চেঁচামেচি, চলো সেখানে দেখে আসি, ক্যামেরাটা নিয়ে আসি, যাই সাংবাদিকতা। হ্যাঁ, তো চলে গেলাম, ক্যামেরা অন করিনি, এমনি গেছি যে ঘটনাটা কি জানতে। দেখছি কি ওই ছেলেটা ওই মেয়েটাকে পালিয়ে নিয়ে এসেছে। ও আচ্ছা আচ্ছা, বিয়ে করবে এখানে, ওখানে বিয়ে হয় হয়তো, কিন্তু মেয়েটাও 18 বছর হয়নি, ছেলেটারও হয়নি। আচ্ছা আচ্ছা, দুজনে ওই 9-10-এ পড়ে। তা ওরা আর কি ওখান থেকে বলছে যে কোথাতে কার মেয়েকে নিয়ে এসে ইত্যাদি, চলছে চিৎকার, ধরেছে ওদেরকে, ধরেই রেখেছে হাত, ওরা সে হাত ছেড়ে ছুড়ে সে পালাবে এরকম চেষ্টা করছে। আর ওদের ওরা পুরুত মশাই বা আরো যারা ছিল হাত টেনে কোথায় বাড়ি, তো বলছে না ওরা কোথা থেকে এসেছে। তারপরে আর কি অনেক কষ্ট, ওরা হাত জোর করছে, চিৎকার করছে, ইয়ে করে করে ছেড়েছে ওদেরকে। ছেড়ে নিয়ে গিয়ে ওরা এগিয়ে গেছে। আমরা শিব কালী মন্দির দেখে শিব মন্দিরে উঠেছি। শিব মন্দিরের উপর থেকে দেখছি এক জায়গায় দাঁড়িয়ে ওই ছেলেটা মেয়েটাকে সিঁদুর পড়াচ্ছে। দিয়ে ওখানে কালীবাড়িতে ঢুকতে দিবি না, আমি বাইরে গিয়ে করবো, মানে ওইখানে হচ্ছে আমাকে ছেড়ে দেওয়া, ওখানে ছেড়ে বলতে দুজনকেই ওরা দুজনকে আটকে রেখেছে। 18 বছর নয় দুজনের, কিন্তু ওরা সে যে করে হোক বেরিয়েছে, ওরা বিয়ে করতেই এসেছে, ওরা বিয়ে করেই ফেরত, বিয়ে করে যাবে। মানে ওই কালীবাড়িতে হলো না, বাইরে সিঁদুর কিনে নিলাম, পরিয়ে নিয়ে চলো বাড়ি। বাহ, এইটুকু ছেলে মেয়ে এই বয়সে যদি এই আর কি, মানে জ্ঞান দিতে চাই না, তবে আর কি সময় আছে, যারা কম বয়সে যারা ভিডিও দেখছো, সময় আছে, জীবনে অনেক কিছু, বিয়ে করলেই ওখানে হয়ে গেল গল্প, ওখানে শেষ হয়ে গেল। যারা বিয়ে করেছে তাদের জিজ্ঞেস করো যে গল্প ওখান থেকে অন্যভাবে শুরু হয় না, খারাপ বলছি না, কিন্তু অন্যভাবে শুরু হয়, কাজে জীবন আরো ভারী হয়ে যায় না, তুমি যতক্ষণ একা থাকছো, ফ্রি থাকছো, ঘুরে বেড়াও। তো যাই হোক, তোমার আর কি কারণেই কিনা জানি না, বাবা মন্দিরের দিকে, মায়ের মন্দিরে আলাদা আলাদা থাকি দুজনে, উপর থেকে বিউটিটা কি অসাধারণ, নদী, সত্যি কথা। মানে শিব মন্দির যেটা, বিশেষ করে ওটা থেকেই ওখানে উঠলে মানে ওই বয়ে চলছে তিস্তা নদী, না ওটা তিস্তাই মনে হয় না, হ্যাঁ তিস্তাই, তিস্তা অথবা মহানন্দা, দুটোর একটা, সম্ভবত তিস্তাই হবে। তো কি বলবো, মানে ওই যে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে নদী, সেবক ব্রিজটা ওদিকে করোনেশন ব্রিজ নাম, ব্রিটিশ আমলের তৈরি, না পরে করেছে, যাই হোক ওখানে মানে পরে অনেক চেঞ্জ করেছে। এখন তো ওটার উপরে সন্ধে হয়ে গেলে দাঁড়াতেও দেয় না, অনেক সুইসাইড কেস আছে, অনেক ওই একই, ওই আত্মা ওখানে ঘুরে বেড়ায়। হ্যাঁ ওখানে তো ওইসব শুনেছি কাকিমার কাছে আগে, ব্রিজের উপর দাঁড়াতেই আমার ভয় লাগছে যে আমাকে ধাক্কা মাক্কা মারবে কিনা। না ওখানে একটা ঘটনা শোনো, আপনাদেরকেও জানাই, আমরা যখন গেছি, এই সম্প্রতি গেছিলাম আমরা ওই সেবকের ওখান দিয়ে, তো হয়েছে কি আমরা ওই মন্দির, শিব মন্দির, কালী মন্দির দেখে এসে ওখানে একটা ওই ব্রিজটা একটু দাঁড়াবো ঠিক করেছি। এবার ওই ব্রিজে ঢোকার আগেই
ওখানে দাঁড়িয়ে আছি আর দেখি একটা 4 বছরের বাচ্চা, 3 বছর মানে 4 বছর হয়নি হয়তো, সে ওই রাস্তায় গাড়ি যাচ্ছে তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি ছুটে গিয়ে বাচ্চার হাত টেনে ধরে মানে রাস্তার কর্নারে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আমি বলছি কার বাচ্চা এটা, কার বাচ্চা? দেখি মা আর মাসি বা আরো যারা আছে তারা সেলফি তুলছে ব্রিজের ওখানে দাঁড়িয়ে। তারা খেয়ালই নেই বাচ্চা কখন চলে গেছে, রাস্তার ওখানে দাঁড়িয়ে আছে। মানে আমি বা কেউই যদি না দেখতো কি হতো ঈশ্বর জানে। তা আমি প্রচন্ড রেগে গেছিলাম ওদের উপরে। আমি বলছি আপনাদের কোনো সেন্স নেই, একটা বাচ্চা 4 বছর, ও তো আপনাদের ভরসাতে এসেছে। তখন ওরা বলছে হ্যাঁ ভুল হয়ে গেছে, ভুলে গেছে। ওই ভুলের কোনো মাপই হয় না। হ্যাঁ, ওনার হাজবেন্ড দেখলাম রেগে টেগে গেল খুব, হচ্ছে কিন্তু হাজবেন্ডেরও তো দোষ, সে তো ওখানে সেলফি তুলতে সাহায্য করছে, সে গিয়ে ওখানে এইভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও, বাচ্চা ভুলে গেছে। হ্যাঁ, পাহাড়ের টুরিস্টদের কিন্তু এটা কিন্তু মাথায় রাখা খুবই প্রয়োজন। বাচ্চা মানে সেলফি করতে গিয়ে শুধু এটা তো একটা মানে জীবন নিয়ে একটা ব্যাপার, নিজের জীবনেরও তো ক্ষতি হতে পারে। কোনো দিকে না তাকিয়ে আমি সেলফি তুলছি, এত ধার কোথায় কখন কোথায়, একদম পাহাড় তো একটু পা ফসকালেই তো খাই। তাই যাই হোক, তোমার আর কি পাহাড়ের সত্যি মোড়ে মোড়ে নতুন নতুন অভিজ্ঞতা এরকম দাঁড়িয়েই আছে। তাই তুমি ওই মিরিক ঘুরলে, সেবক ঘুরলে, আর সেবকের ওখানে মায়ের মন্দির, বাবার মন্দির দেখলাম। ও কি গাড়ি ভাড়া করেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই যে বললাম না আমি, ওই গাড়ি বলতে কি ওখানটাতে শিলিগুড়ি থেকে ওই যে কাকুদের চেনাশোনা গাড়ি, খুব অল্প বাজেটে চেনাশোনা হলে যেটা হয়। কিরকম তাও বলা যাবে লোকেশনে? হ্যাঁ বলা যেতে পারে, 3-3.5 মধ্যে হয়ে যায়। শিলিগুড়ি থেকে পুরো ঘুরিয়ে নিয়ে আসে, মিরিক ঘুরিয়ে নিয়ে চলে এসেছে। হ্যাঁ বললাম না, মানে এটা চেনাশোনা হলেই হয় অনেকটা। কয় সিটারের ওটা? টাটা সুমো। টাটা সুমো। ও তাহলে তো অনেক কম, অনেক কম। আসলে আমার এক কাকু, ছোট কাকু আবার ওই গ্যারেজের ম্যানেজার। ও সেই জন্য তার সোর্স আছে, আছে মানে বিজনেসটা তো এইটাই, মানে এই সময়টাই পিক আওয়ার, মানে পিক টাইম একদম। এখানটাতে বিজনেসটা ওরা 2000-এর জিনিস 10,000 চেয়ে বসে, কিছু করার নেই, চেনাশোনা না হলে মুশকিল। হ্যাঁ, আর ঠকার যে সত্যজিৎ বাবুর লেখা যেমনি পড়েছিলাম যে ওখানে সব সৎ মানুষ, ওখানে ঠকার ভয় নেই, দোকান খোলা রেখে চলে যাচ্ছে, কিন্তু সেসব তো গল্প, অনেক গল্পই, মানে এখন এসব কিছুই নেই, বরং ঠকানোর জন্য রেডি হয়েই আছে বিভিন্ন ভাবে, টাকা কি করে আপনার কাছ থেকে বেশি নেওয়া যায় একদম। তবে আবার কি একদম পাহাড়ি গ্রাম্য মানুষদের আবার সেই ক্যাটাগরিতে নাও ফেলা যায়। আচ্ছা হ্যাঁ, মানে লোকাল ওরা যারা ওখানকার তারা হয়তো এরকম নয়, কিন্তু যারা আমাদের ছোঁয়া পেয়েছে আর সেইটাই যারা বুঝতে পেরেছে যে এদেরকে না ঠকালে এদের কাছে পয়সা বের, মানে এদেরকে সেই প্রেশার না দিলে হবে না। কারণ চা পাতা কিনবো, চা পাতাও একটা দোকানে গিয়ে দাঁড় করাচ্ছে, সেইখান থেকেই কিনতে হবে তাকে। একদম তাই, একদম সেখান থেকেই কিনতে হবে, কমিশন আছে ওখান থেকে, না হলে হবে না। এইসব দেখে খারাপ লাগে যে ভাই আমাদের ইসকনে আসো ঘুরতে, আমরা যেখানে থাকি আমাদের বাড়ির কাছাকাছি ইসকনে এরকম কোনো সমস্যা নেই, ফ্রিতে খাওয়া দাওয়া, ইচ্ছা না হলে 30 টাকা 50 টাকা 80 টাকা দিয়ে খাও, তোমার কেউ জোর করবে না কোনো পুজো দেওয়ার, ইচ্ছা হয় দাও না দাও, সারাদিন ঘুরে বেড়াও, কেউ তোমায় বলবে না এখানে দাঁড়ালে 10 টাকা, ওখানে দাঁড়ালে 20 টাকা, নর্মাল 40 টাকা দিয়ে তুমি বাইরে থেকেও ভাত খেতে পারো। আর গাড়ি টোটো 20 টাকা 10 টাকা দিয়ে টোটোয় করে তুমি যেতে পারো। ওখানে টোটো তো ওখানে নেই উত্তরবঙ্গে, উপরে তো হ্যাঁ এমনি শিলিগুড়িতে আছে প্রচুর, কিন্তু উপরে ওইসব ব্যাপারগুলো নেই, ওখানে তো টানতেই পারবে না, ও তো আর ও তো পদে পদে অ্যাক্সিডেন্ট হবে। তাও তো আমরা যে রুটে গেছি ওইটুকু হচ্ছে আমাদের এই শিলিগুড়ির লোকাল গাড়িগুলো যায়, তারপরে তো এগুলো যদিও সবাই জানে, ওপরে আবার লোকাল গাড়ি নিতে হয়, মানে ওখানকার গাড়ি ছাড়া পাহাড়ি যারা তারা সেই গাড়ি ছাড়া হবে না। আমি তো এখনো সাহস করে উঠতে পারি না গাড়ি চালিয়ে। তোমার কি মনে হচ্ছে যে আবার দার্জিলিং এ তো যাবে? হ্যাঁ, দার্জিলিং তো আমি আবার যাবই, একটু অফ সিজনে যেতে হবে। অফ সিজনে কাকু যেটা বললেন, হয় শীতের শুরুতে নয়তো শীতের শেষে, বিশেষ করে শীতের শেষটা প্রেফার করছে, তাহলে শীতের ফুল ফল সমস্ত কিছু দেখা যেতে পারে। কিন্তু তখন আর কি তো ঠান্ডাটা থাকবে, এটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এরকম না। আমরা যে হোমস্টেতে ছিলাম, ওই যে আন্টি যিনি মালিক আর কি, ওই আন্টি উনি বলছে কি বাঙালিরা আসলে খুব স্নান করতে চায়, শীতে আসুক গরমে আসুক যখনই আসুক স্নান করবেই। এত স্নান করার কি আছে বাবু? একটা শুনলাম ওখানে গিয়ে, এটা যদিও কাউকে ছোট করছি না, পাহাড়ে যদিও জলের খুব অভাব, সেই কারণে অভাব নয়, মানে তোমার জল ঝর্ণার জল তো আসেই। হ্যাঁ হ্যাঁ, যাই হোক একটা কারণে হয়তো হবে। শুনলাম যেটা যে ওখানকার পাহাড়ের সৌন্দর্য যেমন, বিবাহিত আমরা আবার হয়তো পাহাড়ের সৌন্দর্য যেমন দেখার, তেমনি পাহাড়ের মানুষজনের সৌন্দর্য দেখার, মানে ছেলে কি মেয়ে অপরূপ সুন্দর বা সুন্দরী যাই বলি না কেন, তো মানে ন্যাচারাল বিউটি পুরোটাতেই। আর আমাদের মতো গ্রেইশ তারা হয়ে যায়নি এখনো পর্যন্ত, কালারফুল ড্রেস সমস্ত কিছু একটা ঝা চকচকে ব্যাপার। তবে যেটা শুনলাম একটু কেমন লাগলো সেটা হচ্ছে তারা নাকি খুব একটা স্নান করে না, শুধু মাথাটা সুন্দরভাবে শ্যাম্পু ট্যাম্পু করে পরিষ্কার পরিচ্ছন্ন আর সেন্টেড। একদম একদম, এটা আমরা গিয়ে দেখেছি নিজেরাই। ওই বাড়ির যে আন্টি উনি
আমরা স্নান করার জন্য সকালবেলা গরম জল চেয়েছি, বলছি যে অত স্নান করার কি আছে, প্রতিদিন 2 রাত্রি থেকেছি বলে 1 রাত্রি স্নান, একদিন ভোরবেলা স্নান করলেই তো হয়, আরেকদিন বাদ দাও। আমি বলছি আমরা পারবো না, একেবারেই পারবো না, কনকনে শীত বাইরে, ভিতরে গরম জল দিয়ে স্নান করছি, কিন্তু স্নান করতে হবে, নাহলে মনে হয় সারাটা দিন যেন মানে কিছুই করতে মিসিং একদম, মানে কোনো কিছুতে মন দিতে পারবো না। আচ্ছা, আমার মনে হয় জল ঢালার যে সুড়সুড়িটা আমরা বেশি আনন্দ পাই, এই সুড়সুড়ির জন্য আমরা বেশি স্নান করি। আসলে ওরা হয়তো মানে কুয়াশায় স্নান করে, দেখো অত আমাদের দিকের মতো ধুলো তো ওদিকে নেই। হ্যাঁ, এটা ঠিক, এটা তো আমাদের ধুলো বালি সারাক্ষণ লাগছে, এইটা ঘাম চাটচেটে, ওইটা তো হচ্ছে না। আর স্নান করার যে কারণগুলো সেইগুলো অনেক কম। হ্যাঁ, যে ওরা যে স্নান করে না বলে যে খুব নোংরা, এটাই মনে করি না, কারণ ওদের নোংরাটা নেই, প্রয়োজন পড়ছে না। যাই হোক, তাও এগুলো গেলে বোঝা যায়, দূর থেকে তো বোঝা যায় না যে কেমন আর কি। অন্য মানে যারা যাননি দার্জিলিং এ বা পাহাড়ে কোথাও যাননি, তারা কোনোভাবেই কল্পনা করতে পারবে না যে পাহাড়টা আসলে কেমন, মানে ভিডিও দেখে বা এইসব পডকাস্ট শুনেও অসম্ভব কল্পনা করা। আপনাকে যেতে হবে, পাহাড়ের উপর দাঁড়িয়ে দেখতে হবে যে এইভাবে পাহাড় কেটে 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 এইভাবে থাক করে করে ঘর বাড়ি বানানো, এটা মানে মিরাকেল মনে হবে। আমরা প্রথমবার গিয়ে আমরা চমকে গেছি যে কি সম্ভব, কি করে মানুষ করেছে, আর এত বাড়ি ঘর, এইভাবে বড় বড় বাড়ি, হোটেল এত উঁচু উঁচু, কি করে মানুষ এইভাবে আছে। বাচ্চারা দেখছি খেলা করছে, ওর মধ্যে ফুটবল খেলছে, পাহাড়ের উপরেই ফুটবল খেলছে একদম। কি করে এরা কি করে এত ছোট ছোট বাচ্চা, ওর মধ্যে পাশে খাই কিন্তু ওরা খেলে বেড়াচ্ছে। আচ্ছা, আমরা হলো আমাদের বুক শুকিয়ে যাচ্ছে আর ওরা খেলা করে বেড়াচ্ছে। এগুলো ওরা থেকে থেকে অভ্যস্ত ওখানে। সেটাই, মানে পাহাড়টা হচ্ছে ওরকমই, মানে যখন আমি নিচে দাঁড়িয়ে আছি ওপরটা দেখতে অসাধারণ ভালো লাগছে, যখন আমি ওপরে দাঁড়িয়ে আছি নিচটা দেখতে অসাধারণ ভালো লাগছে। মানে আরেকটা জিনিস কি, যে আমরা যে ভিডিওগ্রাফি করি এসব ব্যাপার ট্যাপার গুলো, আমাদের কাছে তো ড্রোন একটা স্বপ্নের জিনিস, একদম। পাহাড়ে উঠলে যেন ওই স্বপ্নটা পূরণ হয়ে যায়, ড্রোনের চোখ মানে, তাই না? ড্রোন ছাড়াই আমি ওপর একদম টপ ভিউ থেকে পুরো পাহাড়টা দেখতে পাচ্ছি, মানে সব দিক থেকে যেন মানে অনেক কিছু ফুলফিল হয়ে যায়, অনেক কিছু। আর তারপরে ওই যে ওটা যেটা তোমার ভিডিও থেকে দেখে যেটা আমার খুব ভালো লেগেছিল, সেটা এবার কিছুটা ফিল করতে পেরেছি। অতটা মানে পাহাড়ের কোলে অসংখ্য বৌদ্ধ মন্দির অসংখ্য আছে। এবার তুমি যেখানে ছিলে সেটা তো একদম একদম ভেতরে, মানে তার বাড়ির অনেক পুরনো, তার অনেক আচার বিধি, তুমি অনেক কিছু দেখেছো এবং খুব ভালো লেগেছিল ভিডিওটা, অনেক কিছু আমরা জানতে পেরেছি। উপরে আই বাটনে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। হ্যাঁ, সত্যি ভিডিওটা না দেখলে মানে হয়তো আপনারা দেখেইছেন, কারণ এটা ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, হয়তো মানে যারা পাহাড়কে ভালোবাসেন তারা ওই ভিডিওটা দেখেননি এটা ভাবাই যায় না, যদিও না দেখে থাকেন তাহলে ওই লিঙ্ক থেকে দেখে নেবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছি ওদের কালচার সম্বন্ধে, পাহাড় সম্বন্ধে। তো সেটা একটা খিদে ছিল, আচ্ছা, যে এবার গেলে, আমি গেছি অনেক আগে, কিন্তু আমার মাথায় ছিল যে বুদ্ধ পূর্ণিমার দিন আমাকে যেতেই হবে, অন্তত একটা মনস্ট্রি দেখতেই হবে। ওইখানে ধারে কাছে শিলিগুড়ির কাছাকাছি হচ্ছে তরিবাড়ি মনস্ট্রি, কি নাম, তরিবাড়ি বলে একটা জায়গা আছে না, মনস্ট্রিটার নামটা বেশ একটু বড়, নামগুলো খুব ইন্ডিয়ানো কি একটা নাম আছে, সে পরে ডেসক্রিপশনে তুমি দিয়ে দিও। কিন্তু আমার একটা ভিডিও আছে, আমি আমার চ্যানেলে দরকার হলে কোনোভাবে লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, যদি পারেন পরে দেখে নেবেন। তো ওই যে এইটা মানে মনস্ট্রিটা অনেকটা এলাকা জুড়ে বিশাল বড় আর অসাধারণ পরিবেশ। প্রথম দিন যখন গেলাম নিস্তব্ধতা অসাধারণ, মানে পিস যাকে বলে, গিয়েই মনে হচ্ছে থেকে যাই একদম, মানে ওখানেই মনে হচ্ছে ওখানে তো শিক্ষা গ্রহণ করে। আর সব থেকে বড় কথা ওই তরিবাড়ির ওইটাতে, যেটা আমি পরে জানতে পারলাম কাকু কাকিমাদের কাছ থেকে, বোধহয় পাহাড়ে খুব একটা এটা কম আছে সংখ্যায়, মেয়েদেরও শিক্ষার ব্যবস্থা ওখানে আছে। মেয়েরা তো সাধারণত মনস্ট্রিতে থাকে না, কিন্তু ওইটাতে আছে তরিবাড়ি। ওই বেঙ্গল সাফারি, শিলিগুড়ি থেকে সেবকের দিকে যেতে বেঙ্গল সাফারির ফার্স্ট গেট থেকে বাদিকে ঢুকে গেলে ওখানে লোকাল লোক মানে বললেই মনস্ট্রিতে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। অসাধারণ ভিউ, প্রচুর দেখার জিনিস। প্রথম দিন গেলাম, আমাদের ফ্যামিলিতে এখন সেলফির যুগ, সব গিয়ে ফাটাফাট সেলফি তুলছে চারদিক থেকে। আমি তো অন্য, আমার খিদে তো অন্য, বিভিন্ন জায়গার ছবিগুলো ফটোগ্রাফি যেভাবে করি আর কি, সেভাবে একটু ইচ্ছে করে নিলাম। কিন্তু খারাপ লাগলো যে গেটের সামনে লেখা যে ভেতরে ভিডিও রিল বা কিছু করা যাবে না, এটা উচিত না হলে ওরা ওই নিয়ন্ত্রণ করা যায় না। যাই হোক, মেনে নিলাম। কিন্তু পরের দিন আমার উৎসবটা দেখার খুব ইচ্ছে থাকলো, যে বৌদ্ধ পূর্ণিমার দিন এসে অন্তত উৎসবটা দেখতে হবে। দেখেছিল? হ্যাঁ, বৌদ্ধ পূর্ণিমার দিন আবার সকাল সকাল বেরিয়ে গেছে, আমার খিদে রয়েছে, যেতেই হবে ওখানে। গেলাম বেরিয়ে, সেদিন আবার ওপেন টু অল সবকিছু, মানে অসাধারণ। এটা জেনে রাখবেন, ওদের শুধু বৌদ্ধ পূর্ণিমা না, অক্ষয় তৃতীয়া বা এরকম বেশ কিছু অনেক অকেশনে
ওরা পুরো মসজিদটা এরকম খুলে দেয় সবার জন্য, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ভেতরে ঢুকে। আর সব থেকে বেশ ভালো লাগলো, আমার ছেলে তো অসাধারণ, মানে কি বলবো, মানে খুবই মজা পেয়েছে ওদের। আমরা যেমন ডালা সাজিয়ে ঠাকুরকে নিবেদন করি, তো ওরাও বিভিন্ন রকম ভাবে ডালা সাজিয়ে ঠাকুরকে ফ্রুটি কোল্ড এইসব দেয়। এটাই বলতে যাচ্ছি, আমাদের বাড়িতে যেমন গোপাল আমরা পালন করি, যে আমরা লজেন্স খাচ্ছি তো গোপালকে লজেন্স খাওয়াচ্ছি, ঠিক একই ভাবে ওরা মানে জুস টুস সব কুরকুরে মানে বিভিন্ন কোম্পানি যা যা খায় আর কি। আবার সাত্বিক আহারও আছে, মানে সাবু গোলা বা সাবু এসবও আছে, দুধ টুধ আছে। আর বুদ্ধের তো কোনো কিছুতে এমনি না নেই, এখন যে পুজোতে সবকিছুতে সবকিছু দেয় ওকে। তো আমিও দেখেছিলাম ওদের ফ্রুটি ফুটি সবই দিয়ে সাজিয়ে দিচ্ছে। আবার এটা আবার ছেলের যেটা বলতাম, ছেলের ভালো লাগলো কি, ওরা করে কি সব ডালা যা পায় বড় একটা টেবিলে রেখে দেয় ভক্তদের আবার দেওয়ার জন্য। এবার আমার ছেলে ও তো জুস যেই দেখেছে দিচ্ছে, মানে খাদক নাম্বার 1 যাকে বলা যেতে পারে, গিয়েই বাবা দিচ্ছে ঠিক আছে না, গিয়ে ঘুরে ঘুরে আবার একবার আবার নিয়ে এসে আবার বলছে একটা কুরকুরে দাও, এটা দাও, আমি কি শুরু করে আসলে তো প্রসাদ ঈশ্বরকে দাও আমাদের জন্য, আমরা যা খাবো সেটাই ঘুরে প্রসাদ হিসাবে, একদম তাই, ঠিকই আছে। মানে আমরাও দেখলাম ভালো লেগেছিল, আমরা নিজেরা গিয়ে ফ্রুটি কিনে দিয়ে এসেছিলাম আর কি, যখন দেওয়া যায় ফ্রুটি একটা দিয়ে আমরাই ফ্রুটি দিয়ে আসি, ভালো লেগেছিল। তারপরে ঘুরে ঘুরে দেখলাম বেশ চারদিকটা। এবার মন ভরে সেদিন একটু ভিডিওগ্রাফি করলাম, সেই ভিডিওটাই পরে হয়তো ছাড়বো। তো যে সময় আমি পৌঁছেছিলাম একদম মানে পারফেক্ট সময় বলা যেতে পারে, ওইটা হয়তো ঠাকুরের মানে মনে মনে চেয়েছি বারবার করে যে আমি যেন দেখতে পাই। প্রথমে ভাবছিলাম হয়তো ঘুরে ঠুরে বিকেল বেলা ঢুকবো, কিন্তু বিকেল বেলা ঢুকলে কিছুই দেখতে পেতাম না। তো যখন ঢুকলাম ওই 10টা সাড়ে 10টা নাগাদ, তখন সবে ওই যে সেই সুন্দর যে ওদের ড্রেস পরিহিত, যে ওইভাবে সব লাইন করে দাঁড়িয়েছে, ভেতর থেকে তাদের বুদ্ধর মূর্তিকে 4 জন 5 জন 6 জন এরকম করে নিয়ে এসে, মানে এদিকে 2 জন ওদিকে 2 জন তুলে ধরেছে। তার নিচ থেকে মানে আমরা যারা মানে তাদের নিজ দিয়ে যাতায়াত করে, মানে একটা পবিত্র বইও থাকে ওখানে, অনেক কিছু থাকে, সেই ও নিজ দিয়ে গেলে হয় বলা যায় পূর্ণ হচ্ছে ব্যাপারটা, পূর্ণ ব্যাপারটা ওই পাসিং ওর সবাই করে ওরকম। আমরাও গেছিলাম, যে আমাদেরকে আমার স্ত্রীকে বলেছিল অবশ্যই যাও, তোমাদের আর কি পুত্র সন্তান হবে ইত্যাদি ইত্যাদি। আমরা যখন পুত্র কন্যা নিয়ে কোনো ব্যাপার নেই, ছেলে মেয়ে একটা হোক এটাই দরকার আর কি। ওর নিজ দিয়ে আমরা গেছিলাম, আশ্চর্য হবে তার 1 বছরের মধ্যে আমাদের মেয়ে হয়েছিল। এটা একটা আশীর্বাদ তো আমরা মনে করি সবসময়, শক্তি আছে। তো যাই হোক, ওই ঐশ্বরিক শক্তি টানেই আমি টাইম মতোই গেছিলাম ওখানে। তো গেলাম, ওরা সুন্দর করে মানে আমরা বাইরের লোক যতই যাই না কেন, ওইখানে ওই নিয়ম শৃঙ্খলা কিন্তু ওদের একদম ওইভাবেই সুন্দর, মানে এদিক ওদিক সুন্দরভাবে র্যালি করে এদিক থেকে গিয়ে সারা মসজিদটা ঘুরে আবার ঢুকে গেল ভেতরে। পুরো সময়টা আমি ওইভাবে তুললাম, ভিডিও দেখলাম, বিভিন্ন ভেতরের অপূর্ব সুন্দর কারুকাজ। মানে এটা মানে ওই সেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে না এই জিনিসগুলো ঠিক মানে বোঝাও যায় না, বোঝানোও যায় না, খালি চোখে নিজের চোখে যতক্ষণ না দেখছি পাহাড়ের সৌন্দর্যই হোক আর এই বড় বড় মূর্তি, মানে চোখের সামনে যখন দেবতা মানে দেবতাই, দেবতাকে আমরা ছোট আকার হয়তো আমাদের এখন ফ্ল্যাট অমুক ঘর ছোট সেসব চিন্তা ভাবনা করে হয়তো আমরা ছোট আকারে রাখি, কিন্তু দেবতা মূর্তি যত বড় হবে মনে হয় যেন তত বড়ই তার কাছে আমরা ছোট, একদম এরকম মনে হয়। তো সামনে গিয়ে যখন দাঁড়ানো হয় না, মানে অসাধারণ, এটা আর বলে বোঝানো যাবে না। বিশালত্বের ছোঁয়া যাকে বলে, এটাই মানে নিজেকে মনে হয় যে আমি যেন তার পায়ের কাছে সঁপে দেওয়া একটা সামান্য ব্যাপার। ওখানে গিয়ে না তোমার কথা মনে হচ্ছিল, কেন ধন্য আমি, সত্যি কথা। ওখানে একজন মঙ্ক, যিনি হচ্ছে সবাইকে যে আমাদের যেমন চরণামৃত, ওটা হয়তো ওদের চরণামৃত বা ধরনের কিছু হবে, এরকম ছোট একটা সুন্দর পাত্রে করে ঢেলে ঢেলে দিচ্ছিলেন সবাইকে। তো উনি দেখতে অনেকটা তোমার মতো। আমি তাই ভাবছিলাম যে তো মনে হচ্ছে আমাদের তন্ময় নাকি। যাই হোক, ভালো লাগলো, তোমার কথা মনে হচ্ছিল। ওখানে ওরকম মানে এই রিচুয়ালসটা খুব ভালো। যাই হোক, এই তো এগুলো তো শুনলাম, এগুলো এবার তোমার ভুতুরের অভিজ্ঞতা বা ভুতুর যে গল্প শুনেছো সেরকম একটা বলো, শুনি, সবাই অপেক্ষা করছে এরকম কি হয়েছে। ভূত সত্যি কথা, মানে এখনো সে গা ছমছমে ব্যাপারটা, মানে আমরা ছোটই হই আর বড়ই হই, মানে তোমার এখানে গিয়ে যে কি হয়েছে সেটা বলো। হ্যাঁ সেটাই, মানে তোমার এখানে মিলিকে গিয়ে যে তোমার কাকিমার কাছ থেকে শুনেছো এরকম গাড়িতে করে যাচ্ছিলে, মানে সেরকম কোনো অভিজ্ঞতা হয়েছে নাকি? না সেরকম অভিজ্ঞতা বলতে যে কাকিমার কাছ থেকে যেটা বললাম, যে আওয়াজ বলছিলে যে আমাকে আওয়াজ হচ্ছে ঘরের মধ্যে কোথায় কি। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো পাহাড়ে না, মানে পাহাড়ে তো প্রথমে শুনলাম যে কাকিমার কাছ থেকে যেরকম ওইসব সাইরেন টাইরেন দিয়ে এই করতে হয়, আমরা খুব ভয়ে ভয়ে, অলরেডি গায়ের মধ্যে ভূত ঢুকে গেছে, মানে ভয় ঢুকে গেছে। পাহাড়ে যাওয়া অবধি মানে নামা অবধি আমাদের সবসময় ভূত ভূত একটা ব্যাপার ছিলই। তো সেটা গেল। তো ওখানে গিয়ে কাকিমার কাছ থেকে আরেকটা জিনিস শোনা হলো, যে
আমার ছোট কাকা কাকিমা একটা বাড়িতে ভাড়া থাকেন। তো সেখানে যে ফ্ল্যাটে ভাড়া থাকেন তার একদম উপরে টপ, ওটা 4th 4তলা বিল্ডিং। তো একদম উপরে লকডাউনের সময়, ওটা হচ্ছে মেস বাড়ির মতো অনেকটা ওপরটা, মানে ওপরে ওখানে পড়াশোনা করে এমন কিছু স্টুডেন্টদের ভাড়া দেওয়া হতো, সংখ্যা বেশ অনেকটাই, 70-80 বা এরকম অনেক স্টুডেন্ট এক জায়গায় থাকতো। তো গত লকডাউনে একবারে সবাই তাদের বাড়ি চলে গেছে ওখান থেকে হঠাৎ করে, মানে যেহেতু লকডাউন কি হবে না হবে, সবাই একসঙ্গে মানে একযোগে ফাঁকা। হ্যাঁ, এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটেছে, মানে নিচের তলার লোকও খবর পায়নি। খবর মানে হয়েছে, শুনেছে খবর, ফাটাফাট রাতে বেরিয়ে গেছে বা কিছু। ওরা অনেকে হয়তো সেভাবে জানেও না যে ওপরে লোকজন নেই বা কিছু। তো যথারীতি এবার কাকিমা রান্না করছে বা ঘরে আছে, তো রাতে, অনেক রাতে মনে হচ্ছে ওপরে যেন কারা রান্না করছে, মানে মশলা বাটলে যেমন আওয়াজ যায়, শিলনোড়ায় যে খটর 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 আওয়াজটা, মশলাটা নোড়াটা আবার রেখে কাচিয়ে নেওয়া, এরকম আওয়াজ মানে উপরে। হ্যাঁ, এরকম ওনাদের উপরের তলায় না, আরো না, একদম উপরে। আচ্ছা, সেই আওয়াজ মনে হচ্ছে যথেষ্ট জোরে আওয়াজ, যথেষ্ট জোরে আওয়াজ রাতে, তো অনেকটা রাতে। এবার তার পাশের ফ্ল্যাটে যারা ছিলেন তাদেরকে ডেকে ঠেকে ওরা গেছে ওপরে, কি ব্যাপার, এরকম কেউ আছে নাকি, মানে তখন ওরা জানে না যে সবাই চলে গেছে। হ্যাঁ, সেটাই, মানে জানে না যে চলে গেছে, এত রাত্রে রান্না করছে কি ব্যাপার। তো গেছে, মানে গিয়ে বলতে গেছে যে এরকম এত রাতে রান্না করছে, আওয়াজ হচ্ছে এত রাতে, গিয়ে দেখছে ফাঁকা। সেটা আরো বেশি। এইবার পরে মালিককে জিজ্ঞেস করে যে ওরা কোথায় গেল সব, কি দেখলো, গিয়ে কিছু দেখেছে না, গিয়ে কিছু দেখেনি, মানে আওয়াজটা কোথা থেকে আসছিল কিছু জানে, কোনো মানে স্ট্রেস পায়নি, মানে ওরা যে ভূত দেখেছে সেটা বলবো না, এরকম একটা অদ্ভুত আওয়াজ হয়েছে। তারপরে শুনলো যে এরকম নেই, লোকজন চলে গেছে। এবার এইটুকু যদি হতো, এখানে একটা ভৌতিক ব্যাপার নেই বা কিছু ভাবা যেত, কিন্তু এটা কন্টিনিউয়াস ওদিনের পরেও, মানে ওটাই মানে ভয়ের ব্যাপারটা এখানটাতেই, প্রথম একদিন হয়তো কানের ভুল বা কিছু আমরা ভাবলাম যে অন্য কোনো কিছু পোকামাকড় বা কিছু, কিন্তু দীর্ঘদিন নাকি এরকম শুনেছে তারা, প্রায় শোনে। ইভেন শুধু ওই বাড়িতে না, শিলিগুড়ির মধ্যে এটাও শোনা যায় যে কোনো এরকম ফাঁকা ওপরে ফ্ল্যাট থাকলে নাকি এরকম ধরনের আওয়াজটা হয়, মশলা ভূত নাকি কে জানে। এটা মানে আমি তারপরে কাকিমাদের যখন বললাম, বলে হ্যাঁ শুধু এইটা না, আরেক কাকিমাও বললেন যে এরকম শিলিগুড়িতে এরকম বেশ কিছু বাড়িতে এরকম হয়, মানে উপরে ফাঁকা থাকলেই এরকম শোনা যায়, যে মনে হচ্ছে না মশলা বাটছে। আরেকজনও শুনেছে, এটা শুনেই তখন ভাবলাম যে কি ব্যাপার, নতুন নাম, মশলা ভূত বা কিছু। না, এটা তো জানলাম, বেশ ভালো। এবার জানি না পাহাড় থেকে ফাঁকা ফ্ল্যাট পেয়ে চলে বিনা পয়সা থাকার জন্য নাকি, আমরা যদিও একটু এভাবে বলছি ইয়ার কি চলে, আড্ডার চলে, কিন্তু যারা সত্যি সত্যি শুনে ব্যাপারটা, মানে যারা ভূত টুত এসব নিয়ে, আমি সাধারণত আর কি করি, বা আমরাও যারা এদিকে থাকি, আলোর মধ্যে সবসময় থাকি, আড্ডায় আর কি মারি, কিন্তু একটু গ্রামে গঞ্জে গেলে, আমাদের গ্রামের বাড়ি যেখানে আছে সেখানে যদি যায়, তারা কিন্তু আর ইয়ার কি মারতে পারে না, মানে তারা এখনো আর কি এই রাত হয়ে গেলে গা ছমছমের ব্যাপার, ভূতে ধরা তো এখনো কমন আছে অনেক জায়গাতেই। সেই ভূতে ধরা, তাদের ছাড়ানো, যাকে ভূতে ধরেছে তার সামনে গিয়ে কথা বলতে গেলে সত্যিই ভয় লাগে। আমি গেছি একবার, আমাদের একটু দূরে, মানে 10-12 কিলোমিটার দূরে একটা একদম গ্রাম আছে, সেখানে এখনো মাটির ঘর আছে। সেখানে আমি একটা কাজে গেছিলাম, ওখানে গিয়ে এরকম গেছি যে বাড়িতে, আমার এক বন্ধুর বাড়ি, সেখানে গল্প করছি, 2-3টে বাড়ির পরে সবাই হই হই করে সেখানে দৌড়াচ্ছে। বললাম কি হয়েছে রে? ও যে কিছু না, ছাড়। আমি যে কি হয়েছে বল, ব্যাপারটা কি, মানে এত লোকজন যাচ্ছে কিছু, বলছে ভূতে ধরেছে, ভূত এসেছে। আমি বলছি চ দেখে আসি। ও বলছে তুই বিশ্বাস করিস না, তুই সব মানিস না, বা তোর ভয় লাগে, ওসব নিয়ে তোর হাসি পাবে, আমি তাও দেখে আসি। তো ও বলে চ তাহলে। গেছি, গিয়ে দেখছি সামনে লোকজনের জড়ো হয়ে আছে, আর একটা মেয়ে 9-10-এ পড়ে, মেয়েটা সে চুল খুলে দিয়ে এরকম করে মাথা ঝাড়াচ্ছে, আর আমাকে ছেড়ে দেয়, সেই বিভৎস একটা আওয়াজ বের করছে। সিনেমাতে যেরকম দেখা যায় না, মানে একদম পুরো সে ভয়ঙ্কর, পুরোই আলাদা রকম একটা মেয়ের আওয়াজ না, সেরকম আওয়াজ বের করছে, অনেক কিছু বলছে, গালিগালাজের মতন করছে, বাবা মাকে আজে বাজে বলছে। আমি তখন বন্ধুটাকে বলে আসলাম সাইকোলজিক্যাল সমস্যা, মা বাবা মনে হয় মারধর করে, বা যা চাইছে জীবনে পাইছে না, এসব পাচ্ছে না, এসব অনেক কিছু বলে বুঝিয়ে আসলাম।
কিন্তু আলটিমেটলি মনের মধ্যে একটা থেকেই যায় যে আর কি সবগুলোই কি মানসিক সমস্যা নাকি এর উপরেও কিছু আছে যেটা আমরা জানি না, হয়তো কোনোদিন হয়তো জানা যাবে, ততদিনে মানে এই যে নাহলে যে জিনিসগুলো সত্যি তুচ্ছ তো সেরকম অনেক জিনিস হারিয়ে গেছে পৃথিবী থেকে, কিন্তু এটা আজ আদিতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, বাড়ছে বরং, মানে বলা যায় যে লোকে আরো মোবাইল এই ইন্টারনেটের যুগে আরো বেড়ে যাচ্ছে জিনিসটা, আরো এই কালচার জায়গায় জায়গায় আরো বেশি দেখা যাচ্ছে। কাজে জানি না এটার উপরে বিশ্বাস অবিশ্বাসের কথায় আসছি না, আমি হচ্ছে যে এরকম বিচিত্র অভিজ্ঞতা কারোর সাথে যদি হয়, আপনারাও যদি আপনাদের সাথে এরকম অভিজ্ঞতা হয়, আমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে স্ক্রিনে দিয়ে দেবো, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি ট্রাভেল পডকাস্টের জন্য আসতে পারেন, আপনার ট্রাভেলের অভিজ্ঞতা জানানোর জন্য আমাদের চ্যানেলে, অথবা আমাদের আরেকটি চ্যানেল আছে সেখানে আমরা আপনার জীবনের বিচিত্র অভিজ্ঞতা নিয়ে যেখানে আলোচনা করি, সেই চ্যানেলের জন্য আসতে পারেন। এই নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কারণ নাম্বারটা অন থাকে না, হোয়াটসঅ্যাপটা আমি অন করে রাখি। আজকের ভিডিওটা কেমন লাগলো, আমরা খুব বেশি কিছু হয়তো আপনাদের তথ্য জানাতে পারলাম না, একটু গল্প করলাম দুজনে, আর কিছু তোমার আছে বলার মতো সেরকম? না, এইদিকে ট্রাভেলটা আমরা ধরতে গেলে আমাদের ওইভাবে ঘোরাটা কমপ্লিট হলো, পাহাড় দেখলাম, আবার ইচ্ছে থাকলো পরবর্তীতে আবার যাওয়ার, তখন আরো অনেক বেশি তথ্য জানানো যাবে আপনাদের। আর এছাড়া আমার ভিডিওতে আপনারা এখানে প্লে লিস্টে একটা দিয়ে দেবো, প্লে লিস্টে আপনারা দার্জিলিং, পেলিং, ওদিকে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় ঘুরেছি সেগুলোর লিস্ট পেয়ে যাবেন, সেগুলো দেখে নিতে পারেন। এছাড়া ভাইজ্যাক, পুরী এর লিস্ট আলাদা আছে, ওটাও দেখে নিতে পারেন। খুব বেশি জায়গায় ঘুরিনি, যেটুকু ঘুরেছি সেটুকু ডকুমেন্ট করেছি, আর এখন এরকম পডকাস্ট করব, আপনারা আসুন বা আমাদেরকে ইনভাইট করুন আপনার বাড়িতে, আমরা গিয়ে আপনার ট্রাভেল অভিজ্ঞতা ডকুমেন্ট করব, শুনবো, ভিডিও করব। আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর একটা কমেন্ট করবেন যে আপনি কোথা থেকে দেখছেন বা কোন পার্টটা আপনার বেশি ভালো লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার।